আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাণিতিক পদার্থবিজ্ঞান 2.0 এর তাপগতিবিদ্যা পর্ব 6। সো ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি শেষ করে ফেলবো। সো বিগত 5টি পর্বে আমরা এই অধ্যায়টা স্টেপ বাই স্টেপ অনেক কিছুই পড়িয়েছি এই অধ্যায়ের। তো আজকের ক্লাসে আমরা বাকি যেই টপিকগুলো আছে, কার্ণচক্র, হিট ইঞ্জিন, রেফ্রিজারেটর, এনট্রপি, প্রত্যাগামী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এই যে এই পাঁচটা টপিক নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। তো তোমাদের যে সকল বন্ধুবান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমাদের এই গ্রুপে যুক্ত আছে, সবাইকে মেনশন করে জানিয়ে দাও ক্লাসটা শুরু হয়ে গেছে। এবং আমরা ধরে নিচ্ছি তোমরা বিগত ক্লাস পর্যন্ত করেছো। তো বিগত বিগত ক্লাস পর্যন্ত করেছো। এখন তোমার প্রথম কাজ হচ্ছে আজকের ক্লাসে সবাইকে মেনশন করে জানানো যে দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড। আচ্ছা, তো ভাইয়া এমসিকিউ ক্লাস নেবেন অবশ্যই। এমসিকিউ ক্লাসটা তো রেকর্ডেড আকারে আসবে ভাইয়া। এমসিকিউ ক্লাসটা ওয়েবসাইটে রেকর্ডেড আকারে পাবে। এমসিকিউ ক্লাস তো লাইভ না, এমসিকিউ মাস্টার ক্লাস ওইটা। ওকে, তো সেটা আমরা অ্যাড করে দিব। ওকে, ওকে। সো আমরা আচ্ছা, বিগত সবগুলো ক্লাস করেছো তোমরা? যেই 32 জন আমাদের সাথে যুক্ত আছো, বাকি ক্লাসগুলো তোমরা করেছো কিনা একটু কমেন্টে জানাতে পারো। আমাদের এইখানে আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞানের নেক্সট যে অধ্যায়টা শনিবার থেকে শুরু হবে ওটা হচ্ছে ভেক্টর, প্রথম পত্রের। আচ্ছা স্যার, আপনার জার্সিটা নাইস। জার্সি বানানো হয় নাই তোমার, জারিফ। ওকে, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করি নাকি? আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সবাই মন দিয়ে দেখো যে আমরা আজকের ক্লাসে কি কি পড়াই সেটা একটু দেখো সবাই। আচ্ছা, তো লেটস স্টার্ট। সব ক্লাস করছি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। তো শুরুতেই আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের তাপগতিবিদ্যা পর্ব 6-এ। সবাই মন দিয়ে ক্লাসটা করবা, রেডি? তো প্রথমেই আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক কোয়েশ্চেন সম্পর্কে জানবো। বোর্ডের মধ্যে লেখা দেখতেই পাচ্ছ যে টপিকটার নাম হলো প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো প্রথম কথা হচ্ছে যে ভাই আমরা সমষ্ণ প্রক্রিয়া পড়েছি, সমচাপ পড়েছি, সম আয়তন পড়েছি, কিন্তু প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি? পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া, আমি একটু সংজ্ঞাটা লিখি, তোমরাও লিখে নিতে পারো। আমি একটু লিখি। প্রত্যাবর্তী ইংলিশে বলা হয় রিভার্সিবল প্রসেস। ওকে, প্রত্যাবর্তী প্রক্রিয়া বা আমরা ইংলিশে বলবো রিভার্সিবল রিভার্সিবল প্রসেস। তো রিভার্সিবল মানে কি বলো তো ভাইয়া? মানে রিভার্সিবল অর্থাৎ আবার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে, কনভার্টেবল, তাই না? এই প্রক্রিয়াই হচ্ছে প্রত্যাবর্তী। ব্যাপারটা ক্লিয়ার করি, চলো। তো সবাই আগে সংজ্ঞাটা লিখো। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি ধাপে
তাপ ও কাজের পরিমাণ সমান হয়, পরিমাণ তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। সো তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। বইয়ে আরেকটু সুন্দর ভাষায় লেখা আছে, জাস্ট আমার এই সংজ্ঞাটা মনে আসছে তাই আমরা এটা লিখলাম। ওকে, তো এখানে বলছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রতি প্রক্রিয়ায় প্রতি ধাপে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, তাকেই বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাকেই বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, এখন এই সংজ্ঞাটা দেখে তুমি কিছু না বুঝলেও আমি কয়েকটা উদাহরণ দেই, খুব ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া ধরো এখানে একটা স্প্রিং আছে, না এখানে মনে করি একটা স্টিলের প্লেট আছে, স্টিলের প্লেট একদম স্থিতিস্থাপক একটা ম্যাটেরিয়াল স্টিল। এই স্টিলের প্লেটে তুমি একটা রাবারের বল এখান থেকে ফেললা, এটা হচ্ছে একটা রাবারের বল, ইলাস্টিক। তো এই বলটা যখন এখানে পড়বে, বাউন্স খেয়ে বলটা যদি একই উচ্চতায় ওঠে আবার, তাহলে এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। যে সে নামতে যেই কাজ করেছে ঠিক উল্টা দিক থেকে উঠার সময় একই পরিমাণ কাজ করে। দেখো আমরা যদি বলি এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তাহলে নামার ক্ষেত্রে কাজ করেছে mgh, অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে mgh। আবার ওঠার ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে -mgh। তাহলে দেখো কাজের পরিমাণটা সমান কিন্তু উল্টা, যে একটা হচ্ছে +mgh আর একটা -mgh। সো এইটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, যে যেখান থেকে জার্নি স্টার্ট করেছে আবার সেখানে ফিরে আসতে পেরেছে। এক্ষেত্রে দুই ক্ষেত্রে তাপ ও কাজের ফলাফলটা সেম, মানে নো ওয়েস্ট অফ এনার্জি। সো প্রত্যাবর্তী প্রক্রিয়া। আবার যদি আমি বলি যে ধরো এখানে 1 কেজি বরফ আছে, কয় কেজি বরফ? 1 কেজি। এখন এইটা গলে পানিতে পরিণত হলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ হয়ে গেল পানিতে রূপান্তর। এই মনে করো পানি গলে পানি হয়ে গেল, 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হলো। কয় কেজি ওয়াটার হলো? 1 কেজি। এখন বলো তো বরফ থেকে পানি হবার জন্য কতটুকু তাপশক্তি দরকার? এটা আমরা সেই 2 নাম্বার ক্লাসে তোমাদেরকে শিখাইছি, যে বরফ থেকে যদি পানি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়, তাহলে এক্ষেত্রে পরিবেশ থেকে শোষিত তাপ হচ্ছে Q1 সমান mLF। এটা আমরা জানি। 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানি হলে পরিবেশ থেকে যে পরিমাণ সে তাপ গ্রহণ করে সেটা পরিমাণ হচ্ছে mLF। সো m এর মান এখানে 1 কেজি আর LF এর মান হচ্ছে 3,36,000। তাহলে তুমি Q1টা পেয়ে গেলা। তাহলে এই যে আইস থেকে পানি হতে মনে করো তুমি ক্যালকুলেট করে পেলা 3.36 10⁶ জুল পার কেজি। ওকে, আচ্ছা এত জুল, কেজি লিখতে হবে না, এত জুল পরিমাণ তাপ লাগে 1 কেজি পানি থেকে 1 কেজি বরফ থেকে 0 ডিগ্রির 1 কেজি পানি হইতে। এবার আমি যদি সেম প্রসেসটা রিভার্স করে দেই, রিভার্স করে দেওয়া মানে কি বোঝায়? যে পানি থেকে আমি যদি 1 কেজি বরফ চাই তাহলে কতটুকু তাপ লাগবে তোমরাই বলো। যে এই যে 0 ডিগ্রির 1 কেজি পানি আছে, এইখান থেকে আমরা 1 কেজি বরফ চাচ্ছি, তাহলে আমার কতটুকু তাপ এখান থেকে বর্জন করে নিতে হবে বা বের করে নিতে হবে। দেখো বরফ তাপ করেছে শোষণ, তাপ শোষণ করে বরফ পানি হয়েছে। আর পানি থেকে বরফ বানাতে হলে পানি থেকে কি পরিমাণ তাপ বের করে নিতে হবে একটু কমেন্টে বলো। কতটুকু পরিমাণ তাপ আমরা পানি থেকে বের করে নিব? সেম পরিমাণ না ভাইয়া? আমরা যদি 1 কেজি পানি থেকে, এখানে 1 কেজি পানি আছে, তো এখান থেকে সেম পরিমাণ তাপ যদি বর্জন করে, মানে Q1 লাগছে অর্জন, মানে Q1 শোষণ করে সে পানি হইছে, ঠিক একই পরিমাণ তাপ যদি আমরা বের করে নেই তাহলে সে আবার 1 কেজি বরফে রূপান্তর হবে। সো দিস প্রসেস ইজ কল্ড রিভার্সিবল প্রসেস। আমার কথা কি বোঝা গেছে?
তাহলে রিভার্সিবল মানেই কি? রিভার্সিবল মানেই হচ্ছে ভাইয়া এ অবস্থান থেকে বিতে যেতে যে পরিমাণ কাজ করতেছে বি থেকে এতে নিয়ে আসতে ঠিক একই পরিমাণ বাট উল্টা কাজটা করবে। দ্যাটস ইট, দিস ইজ রিভার্সিবল প্রসেস। আরো কিছু এক্সাম্পল হতে পারে রিভার্সিবল প্রসেসে, যেমন একটা স্প্রিং, এই মনে করে একটা ঘর্ষণহীন তল, এটা হচ্ছে একটা ঘর্ষণহীন তল। সো এইখানে আমাদের একটা স্প্রিং আছে, এখানে আমাদের একটা স্প্রিং আছে। এবার এই স্প্রিংটাকে আমরা যদি টেনে ছেড়ে দেই সে আজীবন দুলতে থাকবে, তাই না? যেহেতু ঘর্ষণহীন। তাহলে এটাও কেমন প্রসেস? রিভার্সিবল প্রসেস। অর্থাৎ রিভার্সিবল প্রসেসে শক্তির অপচয় হয় না। বাট বাস্তবে কি রিভার্সিবল প্রসেস সম্ভব? তোমার কি মনে হয় যে বাস্তব জগতে আসলেই কি রিভার্সিবল প্রসেস সম্ভব? বাস্তবে যদি আমি একটা বলকে এই উচ্চতা থেকে ফেলি, সে কি ড্রপ খেয়ে এই উচ্চতা উঠবে নাকি কিছু পরিমাণ এনার্জি ওয়েস্ট হবে? ড্রপ খাওয়ার সাথে সাথে সামান্য হলেও কিছু পরিমাণ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হবে, তো এনার্জির তারতম্য থাকবেই। সো আমরা বলতে পারি বাস্তব ক্ষেত্রে রিভার্সিবল প্রসেস বলতে কিছু নাই, প্রত্যাবর্তী প্রসেস বাস্তবে নাই, তাই না? তাহলে এটা বাস্তব না, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল আমাদের ধারণা যে আমরা রিভার্সিবল প্রসেস সম্পর্কে জানলাম, মানে বাস্তবে যেগুলো সেটা রিভার্সিবল না। ওকে, তাহলে বাস্তবে যেই ঘটনা আমরা রিভার্সিবল প্রসেস কি এক্সাম্পল কি জানলাম, 3টা এক্সাম্পল আমরা পড়লাম। তো এই 3টা এক্সাম্পল, কারণ দেখো ওকে আমি যতটুকু টেনে ছেড়ে দিব ও কিন্তু ততটুকুই সংকোচন প্রসারণ হতে থাকবে এবং দুলতে থাকবে। সো ইট ইজ রিভার্সিবল। তো আমরা সংজ্ঞাটা বলতে পারবো এবং এক্সাম্পলগুলো লিখে দিতে পারবো, তাহলে আমরা পরীক্ষার হলে 2 এ 2 পাবো। এবার আসি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, রিভার্সিবল প্রসেসটাকে আরেকটু ম্যাথমেটিক্যালি শো করি। দেখো, আচ্ছা রিভার্সিবল প্রসেস আমরা জানলাম, এবার আমরা পড়বো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটার সংজ্ঞাটা আমি লিখবো না, প্রত্যাবর্তী প্রক্রিয়ার সংজ্ঞা পারলে এটার সংজ্ঞা পারা কোনো ব্যাপার না। হ্যাঁ, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি জিনিস বাচ্চাধনেরা? এই যে এখানে লিখছো, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি ধাপে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না, ওই প্রক্রিয়াকে আমরা বলবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। জগতে যা আছে সবই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং অপ্রত্যাবর্তী হচ্ছে স্বতঃস্ফূর্ত। যেমন অপ্রত্যাবর্তী খালি হয় না লাগাই দিবা, যে যেমন ধরো আমাদের ঝর্ণা থেকে পানি পড়তেছে, হ্যাঁ এ হচ্ছে ঝর্ণা থেকে মনে করো পানি পড়তেছে। তো এখন তুমি কি কখনোই ঝর্ণা থেকে পানি পড়তেছে, ধরো 10 কেজি, মনে করো 100 কেজি পানি পড়তেছে, 100 কেজি পানি এইচ উচ্চতা থেকে পড়তেছে, এইচ এর মান ধরো 2 মিটার, 2 মিটার উঁচু একটা ঝর্ণা থেকে পানি পড়তেছে 100 কেজি। তাহলে 100 কেজি পানি যদি এখানে পড়ে, পানি কত শক্তি খরচ করতেছে? mgh। তুমি কি ঠিক এই পরিমাণ শক্তি দিয়ে পানিকে এই উচ্চতা উঠাতে পারবা না, তোমার আরো বেশি শক্তি দিতে হবে। কারণ পানির টোটাল এই এনার্জির কিছু এনার্জি কিন্তু ভাইয়া আমাদের এখানে শব্দ শক্তি, তারপরে পানি যে এত উপর থেকে পড়ে তাপ শক্তিতে রূপান্তর হয়ে যায়। সো তুমি এই পানিকে এখানে উঠালে সেই সমপরিমাণ এনার্জিটা পাবা না। বা সোজা বাংলা কথায়, যে কোনো একটা বস্তুকে এই উচ্চতায় উঠালে তাকে যদি ছেড়ে দেয় সে অটোমেটিক পড়বে, বাট কখনো নিচ থেকে কি সে উপরে উঠবে? অটোমেটিক উপরে উঠবে না। তাহলে এটা কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যে হ্যাঁ পড়ার সময় অটোমেটিক পড়ছে, বাট উঠার সময় আমার তাকে উঠাইতে হচ্ছে, তাহলে উঠার সময় আমার এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কথা কি বুঝছো? এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক একইভাবে জগতে যা কিছু আছে সবই অপ্রত্যাবর্তী। যেমন ধরো একটা মোম তুমি জ্বালায় দিলা, ওকে, মোম জ্বলতেছে পুড়তেছে, মোম কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে। তুমি ঠিক এই পরিমাণ তাপশক্তি শোষণ করে পরিবেশ থেকে মোম এত একত্রিত করে আবার কি মোমবাতিটা ফিরে পাবা? এই মনে করো মোমবাতি পুড়তেছে, মোম হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, তার মানে তাপশক্তি দিচ্ছ, মোম কি গলে যাচ্ছে, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, তাই না? এখন এই গলিত মোম থেকে তুমি যদি তাপশক্তি বের করে নাও, তুমি কি আর ফুলফিল ভাবে আগের মোমবাতিটা পাবা না। ঠিক একইভাবে বরফ থেকে তুমি পানি করলা, বাট ওই পানি থেকে তুমি সমপরিমাণ বরফ কিন্তু বাস্তবে পাবা না। ভাবতে পারো যে ভাইয়া হ্যাঁ আমি তো পাবা না, কিছু পরিমাণ পানি তোমার জলীয় বাষ্প হয়ে যাবে,
ওইটাকে যদি বরফ বানাতে হয় আরো বেশি শক্তি দিতে হবে তোমার। তাহলে তুমি বরফ থেকে পানি পাইলা, ধরো বরফ থেকে পানি পাইলা একটা তাপ শক্তি শোষণ করার মাধ্যমে, ওই পানি থেকে তুমি যদি সেম পরিমাণ তাপ শক্তি বর্জন করিয়ে দাও, তাও তুমি সম পরিমাণ বরফ পাবা না, আরো বেশি তাপ শক্তি নিতে হবে। খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো এখানে মনে করো 2 কেজি বরফ আছে, এখন এই 2 কেজি বরফ পানি হয়ে গেল। এখন বলো তো এই পানির কিছু অংশ অলরেডি বাষ্প হয়ে যাবে না ভাইয়া? বাষ্পীভবন তো পড়েছো, উপরের লেয়ার কিন্তু পরিবেশের সাথে বাষ্পীভবন হয়ে যায়। অলরেডি পানির কিছু অংশ পরিবেশে বাষ্প হয়ে গেছে। এখন তোমার যদি এই পানিটি থেকে আবার বরফ পেতে হয়, তাহলে এই বাষ্পকেও আগে পানি করতে হবে, তারপর পুরো পানিটাকে বরফ করতে হবে। তার মানে এখান থেকে এখানে যেতে যে পরিমাণ তাপশক্তি খরচ হয়েছে, এখান থেকে এখানে আসতে তার চেয়ে বেশি পরিমাণ তাপশক্তি দিতে হবে, নিতে হবে, বের করে নিতে হবে। তাপশক্তি বের করে নিলে জমাট বাঁধে, তাহলে অবশ্যই Q2 ইজ গ্রেটার দেন Q1 হবে। সো এটা কি ভাইয়া? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। দ্যাটস ইট। আশা করি প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা তোমরা ব্যাখ্যা করতে পারবা, সংজ্ঞা লিখে ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। এরপরে আমরা আসি কার্নোর চক্র। ওকে, দেখো তোমরা বলো আমাদের যে কোনো ইঞ্জিনের জন্য প্রত্যাবর্তী প্রক্রিয়া ভালো না অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ভালো? তোমরা আমাকে বলো তো। এই যে একটা ঘটনা যে তোমাদের সাথে শেয়ার করলাম, গল্প বললাম, প্রত্যাবর্তী কি অপ্রত্যাবর্তী কি, যে কোনো তাপ ইঞ্জিনের জন্য প্রত্যাবর্তী বেটার না অপ্রত্যাবর্তী বেটার? আমরা কিন্তু চাইলেও প্রত্যাবর্তী করতে পারি না। যেমন ভাবতে পারো যে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের এই পিস্টনটাকে আমি যদি কিছুটা উচ্চতা উঠাই, সাপোজ এই পর্যন্ত উঠালাম, যে পরিমাণ কাজ করতে হবে এখান থেকে নামাইতে হলে একই পরিমাণ কিন্তু কাজ হবে না। ঘর্ষণের কারণে কিছু পরিমাণ এনার্জি ব্যয় হবেই। যেখানেই ওয়েস্ট আছে ওইটাই কি ভাইয়া? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সো প্রকৃতিতে সব জায়গাতেই ওয়েস্ট, মানে নষ্ট হবেই, এনার্জি নষ্ট হবেই। এ কারণে সব প্রক্রিয়া অপ্রত্যাবর্তী এবং স্বতঃস্ফূর্ত। বই থেকে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী রিডিং করে নিবা। এবার বলো আমাদের ইঞ্জিন কেমন হলে বেটার? প্রত্যাবর্তী হলে বেটার, বাট বাস্তবে কিন্তু প্রত্যাবর্তী ইঞ্জিন না। যেমন দেখো আমাদের যে গাড়ির ইঞ্জিনগুলো, এগুলো অনেক শব্দ করে, তার মানে এনার্জি কিন্তু শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে। আবার ইঞ্জিনগুলো অনেক বছর চলতে চলতে ক্ষয় হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়। কারণ ভাইয়া ঘর্ষণের কারণে অনেক পরিমাণ এনার্জি ব্যয় হয়, তাই না? ঘর্ষণের কারণে ক্ষয় হয়। সো এই ঘর্ষণ যেন কম হয়, এই কারণে কিন্তু আমরা গাড়িতে আমাদের যাদের প্রাইভেট কার আছে বা বাইক আছে, তারা কিন্তু ইঞ্জিন অয়েল, মোবিল এগুলো ইউজ করি, যেন ইঞ্জিন হেলদি থাকে, ইঞ্জিনে ঘর্ষণ কম হয়, ওয়েস্ট কম হয়। তো আমাদের জগতে যত ইঞ্জিনই আছে সবই কিন্তু অপ্রত্যাবর্তী ইঞ্জিন, অপ্রত্যাগামীও ইঞ্জিন বলা যায়। সো প্রত্যাবর্তী ইঞ্জিন আমরা বানাইতে পারলে আমাদের লাভ হতো, আমরা অনেক এফিসিয়েন্সি পেতাম। তো বিজ্ঞানী সাদি কার্নো সকল দোষ ত্রুটিমুক্ত একটা ইঞ্জিন তাত্ত্বিকভাবে ডিজাইন করেন, তাত্ত্বিকভাবে, বাস্তবে না। ওকে, থিওরিটিক্যাল। তো ওই ইঞ্জিনটা যেই চক্র অনুযায়ী কাজ করবে, যেই প্রসেসে কাজ করবে, ওইটার নাম হচ্ছে কার্নোর চক্র। আমরা এখন সেই কার্নো চক্র সম্পর্কে আইডিয়া নিব। ওকে, আচ্ছা, তো রেডি? কার্নো চক্র কিভাবে? তো বিজ্ঞানী সাদি কার্নো সকল দোষ ত্রুটিমুক্ত একটা প্রত্যাবর্তী ইঞ্জিন তিনি তাত্ত্বিকভাবে কি করছেন? তৈরি করেছেন, মানে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যাল। ওকে, বাস্তবে না। তো ওই ইঞ্জিনটাই সম্পর্কে আমাদের জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এটা বাস্তব না, ওইটা আমি কেন জানবো? কারণ ভাইয়া তোমার মানে আগে মানে হচ্ছে বাস্তব কেস বুঝতে হলে অবশ্যই আদর্শ কেস আগে বুঝতে হয়। আমরা কেন আইডিয়াল গ্যাস পড়ি? আইডিয়াল গ্যাস পড়ি এই কারণে যেন আমরা আগে মানে হচ্ছে বাস্তব কেসটা বুঝি। দেখো ভাই, এই যে কলমটা এখান থেকে পড়ে, আমরা গতিবিদ্যা অধ্যায় 9-10-এও পড়েছি। আমরা জানি কলম পড়ার জন্য এই উচ্চতা বের করবো আমরা কিভাবে? h ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার দিয়ে। তুমি ফার্স্টে এটা শিখেছো, এটা নবম দশমে শিখেছো। এরপরে আমরা বলেছি যে না, এখানে বাতাসের বাধাকে ধরা হয় নাই, বাট বাস্তবে কি বাতাসের বাধা আছে। বাতাসের বাধা থাকলে অবশ্যই এই কলমটা উপরের দিকে একটা বাধা খায়। সেক্ষেত্রে এইচ এর ফর্মুলা হাফ জি মাইনাস এ টি স্কোয়ার হয়, তাই না? বাতাসের বাধা থাকার কারণে এই এ হলো বাধাজনিত বলের কারণে সৃষ্ট মন্দন। সো এটা কিন্তু আইডিয়াল কেস। এই যে প্রথমে এটা হচ্ছে আইডিয়াল কেস আমরা পারি বলেই আমরা পরে বাস্তব কেসটা বুঝতে পারি, তাই না?
তুমি এই আইডিয়ালটা জানা ছাড়া কখনোই কি তুমি এটা পারতা ভাইয়া? পারতা না। এই কারণে সবকিছুর আইডিয়ালটা জানতে হবে, বাস মানে আদর্শ কেসটা জানতে হবে। ঠিক একইভাবে আমরা ইঞ্জিনের আদর্শ কেসটা জানবো যে না, ইঞ্জিন এইভাবে যদি রান করানো যায় তাহলে ইঞ্জিন 100% এফিশিয়েন্ট হবে। 100% না, ইঞ্জিন মোস্ট এফিশিয়েন্ট হবে। তো সেই চক্রটাই হচ্ছে কার্নোট চক্র। আদর্শ ইঞ্জিন বুঝতে হবে, আদর্শ ইঞ্জিন। সো লেটস স্টার্ট। আদর্শ ইঞ্জিন, কার্নোট চক্র কিভাবে কার্নো আসলে কি করছে, একটা ইঞ্জিন আবিষ্কার করছে যার নাম কার্নোর ইঞ্জিন। এই ইঞ্জিনটা থিওরিটিক্যাল এবং এই ইঞ্জিনটা যেই চক্রে কাজ করে তাকে বলবো আমরা কার্নোট চক্র। তো চক্রগুলো একটু লিখে ফেলি। 4টা চক্র। প্রথম চক্র লিখো, প্রথম ধাপ। সবাই লিখো প্রথম ধাপ। প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তো চিনো তাই না? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপ সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। এবং চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় সংকোচন। এই রুদ্ধতাপীয় সংকোচন লিখো। তাহলে এই যে 4টা ধাপে যদি কোনো একটা ইঞ্জিন কাজ করে, মানে সিলিন্ডার পিস্টন ব্যবস্থা কাজ করে, ইঞ্জিন মানেই কল্পনা করে নিবা সিলিন্ডার পিস্টন, এই 4টা ধাপে যদি কাজ করে তাহলে ওই ইঞ্জিনটাকে আমরা বলবো কার্নোর ইঞ্জিন। ওকে, ওইটাকে বলবো আমরা কার্নোর ইঞ্জিন, আর এটাকে বলা হয় কার্নোর চক্র। তো কার্নোর চক্র কি সবাই বলি একসাথে? সমষ্ণ প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, এরপরে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। 4টা জিনিস, খুবই সোজা। তো দেখি সমষ্ণ প্রসারণ মানে কি। এটার যদি আমি আগে চিত্র আঁকি, পিভি গ্রাফ অঙ্কন করি, পিভি গ্রাফ কেমন হবে দেখো, পি ভার্সেস ভি গ্রাফ। তো প্রথম ধাপে কি হবে? সমষ্ণ প্রসারণ। তাহলে সমষ্ণ প্রসারণ হবে এরকম। ওকে, দেখো এখান থেকে গ্যাসটা এখান থেকে এই পর্যন্ত প্রসারণ হলো, এবং এটা কিভাবে হলো? সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ হলো। তাহলে এটা যেহেতু পিভি গ্রাফ, এই পয়েন্টে মনে করো P1 V1, আর এই পয়েন্টে চাপের মান P2, আয়তন হচ্ছে V2। আর যেহেতু এটা সমষ্ণ রেখা, এটা কেমন রেখা? সমষ্ণ, কারণ সমষ্ণ প্রসারণ হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টে তাপমাত্রা যদি হয় T1, এই পর্যন্ত তাপমাত্রা কত ভাই? T1ই বজায় থাকবে, কারণ এটা সমষ্ণ রেখা। তাহলে আমরা বলতে পারি এই পুরো রেখায় তাপমাত্রা হচ্ছে T1। তাহলে এই হচ্ছে কার্নোর প্রথম ধাপ, সমষ্ণ প্রসারণ। এরপরে রুদ্ধতাপীয় প্রসারণ। এই যে এখান থেকে গ্যাসটা আবার প্রসারিত হবে কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে গ্রাফটা হবে এরকম। রুদ্ধতাপীয় গ্রাফটা সমষ্ণ গ্রাফের চেয়ে একটু খাড়া হয়। সমষ্ণ গ্রাফটা দেখো একটু শোয়ানো, আর রুদ্ধতাপীয়টা খাড়া। তাহলে এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। প্রসারণ মানে অবশ্যই প্রসারণের দিকে তীর চিহ্ন দিবা। তাহলে এটা বোঝাচ্ছে আয়তন বাড়তেছে। তাহলে এখানে আয়তন মনে করো প্রেসার P3, আয়তন হচ্ছে V3। এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এখন বলো তাপমাত্রা এই পর্যন্ত T1, এখন রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা অবশ্যই কমে না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল du ইজ ইকুয়াল টু মাইনাসের dw, বা হ্যাঁ du সমান মাইনাসের dw, অথবা আমরা লিখতে পারি dw সমান মাইনাসের du। এটা ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আয়তন বেড়েছে। আয়তন বাড়া মানে dw পজিটিভ, du নেগেটিভ। du নেগেটিভ মানে আয়তন, তাপমাত্রা কমে। তাহলে যেহেতু আয়তন বাড়ছে, তাহলে অবশ্যই এই T1 তাপমাত্রা কমতে 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 এখানে হয়েছে মনে করো T2। এখানে তাপমাত্রাটা হয়েছে কত? T2। এই গেল 2টা ধাপ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। এবার সমষ্ণ সংকোচন হবে। ঠিক, সমষ্ণ সংকোচন মানে এই যে এখান থেকে এইভাবে সংকোচন করবা, এই যে এখান থেকে এইভাবে সংকোচন, সমষ্ণ সংকোচন। এই যে সংকোচন মানে আয়তন কমে। আয়তন কমে এই পয়েন্টে চাপ হচ্ছে P4, আয়তন হচ্ছে V4। এই পয়েন্টে তাপমাত্রা কত? তাপমাত্রা কিন্তু ভাই T2ই হবে, কারণ এটা সমষ্ণ রেখা। এই যে এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ রেখায় তাপমাত্রা হচ্ছে T2।
কারণ সমষ্ণ রেখা। তাহলে এই পয়েন্ট, এই রেখায় তাপমাত্রা হচ্ছে T2। এবার লাস্ট হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, মানে এই যে এইভাবে, এই হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন লাস্ট, এবং সে রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে আবার আগের অবস্থানে ফিরে আসে, অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে। তাহলে এই হচ্ছে একটা প্রত্যাবর্তী ইঞ্জিন এর প্রসেস। এই প্রসেসটাকেই বলা হয় কার্নোর চক্র। তো এই চক্র আঁকাটা বুঝছো, চক্র আঁকাটা সুন্দর হয় নাই, এইটা খুব অ্যাবথ্রব হয়ে গেছে। আমি একটু দেখি সুন্দর আঁকার চেষ্টা করি, 1 মিনিট। সমান বিপরীত হবে তো, এটার মতো দাও, এই যে এইভাবে দাও, তারপরে এইভাবে দাও, এই হচ্ছে চক্র। ওকে, তাহলে এই হচ্ছে রুদ্ধতাপী সমষ্ণ সংকোচন, এই পুরো রেখা তাপমাত্রা T2, আচ্ছা রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তো এই কয়েকটা জিনিসের সাথে আমরা পরিচয় হইলাম, আশা করি এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। তাহলে 4টা প্রসেস, সবাই বলো কয়টা প্রসেস? 4টা। কি কি? সমষ্ণ প্রসারণ, এই যে প্রসারণ হবে এখানে P1 V1 P2 V2, আর এই পুরো রেখায় তাপমাত্রা হচ্ছে T1। যদি বলে এই বিন্দুতে তাপমাত্রা কত? T1। এই পয়েন্টেও তাপমাত্রা কত? T1। এরপর ভাইয়া রুদ্ধতাপীয় প্রসারণ। তো প্রসারণটা যদি হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস প্রসারিত হলে DW পজিটিভ DU নেগেটিভ, মানে তাপমাত্রা কমবে। তাহলে মাস্ট এবং ডেফিনেটলি T2টা হচ্ছে কম তাপমাত্রা, T1 এর চেয়ে T2টা ছোট, মাস্ট। এখন রুদ্ধতাপীয় প্রসারণের পরে সমষ্ণ সংকোচনে পুরো রেখায় তাপমাত্রা একই থাকবে, যেহেতু সমষ্ণ রেখা। এখানে T2 হলে এই পর্যন্ত T2। এরপর আবার রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে গ্যাস তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে। তাহলে এই পুরো চক্র কমপ্লিট করে গ্যাস আদি অবস্থানে ফিরে যাচ্ছে। এই চক্রটাকেই বলা হয় কার্নোর চক্র। ওকে, এখন এই কার্নোর চক্রের প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমার আইডিয়া নিতে হবে। আশা করি যদি তোমরা এই পুরো সামারিটা বুঝে থাকো, যেটা যেটা বলছি, এটা বুঝলে মানে হচ্ছে এটা তুমি অটোমেটিক ব্যাখ্যা করতে পারবা। এখন শোনো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে কার্নোর চক্র ব্যাখ্যা করো, কি বলবা? বইয়ে কিন্তু অনেক হাবিজাবি আছে, যে একটা সিলিন্ডার পিস্টনকে তাপ উৎসের উপরে বসাবো, তাপ গ্রাহকের উপরে বসাবো, অন্তরকের উপরে বসাবো, এটা তোমরা রিডিং করবা। এটা তোমার বইয়ে মানে হচ্ছে কখনোই পরীক্ষার খাতায় লিখতেও হবে না। যদি বলে কার্নোর চক্র ব্যাখ্যা করো, কি বলবা? বলবা যে ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত একটি ইঞ্জিনের পরিকল্পনা করেন, যাকে বলা হয় কার্নো ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটি যেই চক্র অনুযায়ী কাজ করে তাকে বলা হয় কার্নোর চক্র। কার্নোর চক্রের টোটাল ধাপ হচ্ছে 4টি। এভাবে লিখবা। প্রথম ধাপ সমষ্ণ প্রসারণ। এরপর ব্যাখ্যা করবা যে সমষ্ণ প্রসারণে মানে হচ্ছে গ্যাসের আদি চাপ P1, আদি আয়তন V1 থেকে প্রসারণের পর চাপ হয় P2, আয়তন হয় V2, এবং এই পুরো রেখা জুড়ে তাপমাত্রা একই থাকে, সেই তাপমাত্রা T1। শেষ, এটুকু ব্যাখ্যা করলে হবে। দ্বিতীয় ধাপ রুদ্ধতাপীয় প্রসারণ। এরপরে গ্যাসটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত হবে, এবং এক্ষেত্রে চাপ P2 V2 থেকে, চাপ এবং আয়তন P2 V2 থেকে P3 V3 হয়ে যাবে। যেহেতু আয়তন বাড়ে তার মানে তাপমাত্রা কমবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন বাড়লে, এই যে DW বাড়লে, আয়তন বাড়া মানে DW বাড়া, তাহলে DU কমবে, তাপমাত্রা কমবে, তাপমাত্রা হয়ে যাবে T2। এবং এই T2 তাপমাত্রায় সমষ্ণ সংকোচন হবে, চাপ হবে P4, আয়তন হবে V4, এবং রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে সে আবার P1 V1 এ ফিরে আসবে। দ্যাটস ইট। ওকে, এবার এই 4টা ধাপ আশা করি ব্যাখ্যা করতে পারবা। এবার একটু বলি, এই যে দেখো, যেহেতু এখানে বুঝতেই পারতেছো T1 ইজ গ্রেটার দেন T2। T1 কে বলা হয় উৎসের তাপমাত্রা। একটু লিখে নাও, এগুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করার জন্য। উৎসের তাপমাত্রা, T1 হচ্ছে উৎস মানে সোর্স, তাপের সোর্স। T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, আর T2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা। ওকে, মনে থাকে জানো, T1 আর T2। এবার কার্নোর চক্রটায় আমরা কৃতকাজ বের করব, অনেক কিছু বের করব। সবাই আগে লিখো T1 T2। তাহলে T1 T2 গেল। এবার আরেকটা জিনিসের সাথে পরিচয় হব, যে এখান থেকে এই পর্যন্ত যে আসে এটা কি সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ হয়। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি DU0, তাহলে DQ সমান DW। জানো কি জানো না বলো? এই যে প্রথম ধাপে DU কত? 0। DU0 মানে হচ্ছে DQ ইজ ইকুয়াল টু DW। এবার বলো আমার গ্যাসটা কি প্রসারণ হয়েছে না হয়েছে? তাহলে DW পজিটিভ, DQ এর মানও কি তাহলে পজিটিভ, DW এর সমান। তাহলে এখানে তাপশক্তি গৃহীত হয়েছে। তাপশক্তি গৃহীত হলে তো DQ পজিটিভ হয়, তাই না? প্রথমে পড়াইছি না, আবারও বুঝো। এ হচ্ছে সমষ্ণ প্রসারণ। ওকে,
সমষ্ণ প্রসারণে ডিইউ 0, যেহেতু সমষ্ণ তাহলে ডিকিউ সমান ডিডাব্লিউ। তাহলে যে পরিমাণ কাজ হয়েছে সেই পরিমাণ তাপশক্তি এখানে গৃহীত হয়েছে না বর্জিত হয়েছে, তোমরাই বলো। তাপশক্তি কি এখানে গৃহীত হয়েছে না বর্জিত হয়েছে? কেমনে বুঝলাম তাপশক্তি গৃহীত না বর্জিত? বলো বলো বলো, পড়াইছে এগুলো, আসবে, বলো বলো তাড়াতাড়ি বলো বাচ্চাদনেরা। তাপশক্তি এখানে গৃহীত না বর্জিত? ভাইয়া তাপশক্তি যদি গৃহীত হয় মানে তাপশক্তি কেউ যদি শোষণ করে তাহলে ডিকিউ প্লাস, আর তাপশক্তি বর্জন করলে ডিকিউ হয় মাইনাস। তাহলে এখানে যেহেতু ডিকিউটা প্লাস, এই যে আয়তন বাড়ছে তার মানে ডিকিউটা প্লাস, তার মানে এখানে তাপশক্তি গৃহীত হয়েছে। সেই তাপশক্তিকে দিলাম আমরা প্লাসের Q1, এটাকে বলা হয় গৃহীত তাপ। একটু লিখে নাও, এই টার্মগুলোই আমার কার্নোচক্রে জানতে হবে, তাহলে আমরা সব অঙ্ক পারবো। এটাকে বলা হয় গৃহীত তাপ। ওকে, এটারে বলবো আমরা গৃহীত তাপ। গৃহীত তাপ। তাহলে বলতো কার্নোচক্রে কোথায় গৃহীত তাপ পাবো? সমষ্ণ প্রসারণের জায়গায় আমরা গৃহীত তাপটা পাবো। এই যে সমষ্ণ প্রসারণে এখানে আমরা পাবো গৃহীত তাপ Q1। এবার রুদ্ধতাপীয়তে তো ভাইয়া কিউ এর মান 0, ডিকিউ 0, এখানে কিউ এর কোনো হিসাব নিকাশই আসবে না। এবার ভাইয়া দেখো তো আবার সমষ্ণ সংকোচনে, এই যে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচনে আবারও যেহেতু সমষ্ণ ডিইউ 0 তাহলে ডিকিউ সমান ডিডাব্লিউ। এখন সংকোচন হওয়া মানে ডিডাব্লিউ মাইনাস, তাহলে ডিকিউ এর মানটাও কি ভাইয়া মাইনাস। সমষ্ণ সংকোচন হয়েছে তাহলে ডিডাব্লিউ কি ভাইয়া মাইনাস, তাহলে ডিকিউ এর মানটাও কি মাইনাসই তো হবে। তাহলে এই যে তৃতীয় ধাপেও আমার ডিকিউ মাইনাস, ডিকিউ মাইনাস মানে তাপশক্তি বর্জন হয়েছে। তার মানে এই যে সমষ্ণ সংকোচনে আমরা বলতে পারি Q2 পরিমাণ তাপশক্তি বর্জন হয়েছে। এখানে এটা মাইনাস Q2 দিলাম, বর্জন মানে মাইনাস Q2। ওকে, এরপরে পরেরটা আবার কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপশক্তির কোনো হিসাব নিকাশি নাই, আবার এখানে ডিকিউ সমান 0। তাহলে শোষণ হয়েছে Q1, বর্জন হয়েছে Q2, এটুকু মাথায় রাখবো। শোষণ হয় সমষ্ণ প্রসারণে আর বর্জন হয় সমষ্ণ সংকোচনে। ওকে, তাহলে এবার এই চক্র গেল আমাদের। তাহলে আমরা কার্নোচক্র পুরোটা ব্যাখ্যা করতে পারবো, কার্নোচক্রে কোথায় কি আছে সব ব্যাখ্যা করতে পারবো। এখন দেখো এই কার্নোচক্র নিয়ে এখন আমাদের ইন ডিটেলস জানতে হবে। এই চক্রটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি বারবার অঙ্কন করব, সবাই একটু বারবার আঁকবা। রেডি? কোথায় কি আছে সেটা বুঝতে পারলে হবে। রেডি? রেডি? কার্নোচক্র রেডি? রেডি স্টেডি গো। এই যে বড় করে আঁকি আমি, এই হচ্ছে পিভি গ্রাফে কার্নোচক্র আঁকা হয়। হ্যাঁ, পিভি। এবার সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এই যে আমাদের এইভাবে অ্যারো চিহ্ন দিতে হবে। এখানে কি জানো, এখানে P1 V1, এখানে হচ্ছে P2 V2। এবার এখানে কি ভাইয়া P3 V3, আগে এগুলো দিয়ে নেই। এরপর এখানে হচ্ছে P4 V4। এবার তাপমাত্রা দাও। তাপমাত্রা আছে দুই জায়গায়, একটা হচ্ছে এখানে, এই পুরো লাইন জুড়ে একই তাপমাত্রা, সেটা হচ্ছে T1, এটাকে বলছি আমরা উৎসের তাপমাত্রা। এই পুরো লাইন জুড়ে একটাই তাপমাত্রা, এটাকে বলে T2, এটাকে আমরা বলতেছি গ্রাহকের তাপমাত্রা। এবার এই যে সমষ্ণ প্রসারণে Q1 পরিমাণ তাপশক্তি শোষিত হয় আর সমষ্ণ সংকোচনে Q2 পরিমাণ তাপশক্তি বর্জিত হয়। এখানে তাপশক্তির পরিমাণ 0, এখানেও তাপশক্তির পরিবর্তন 0, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপশক্তির কোনো পরিবর্তন হয় না। দ্যাটস ইট। সিদ্ধাতুল মুনতাহা সামিয়া বলেছে একটা কোশ্চেন ছিল, কোশ্চেন করতে পারো। এ হচ্ছে আমাদের পুরো কার্নোচক্রে যা যা দরকার সব আমরা লিখলাম। এবার ইন্টার রিলেশনটা করব। হ্যাঁ, ইন্টার রিলেশন, কার্নোচক্রের প্রত্যেকটা পিভিটি এর সাথে ইন্টার রিলেশন। রেডি? প্রথমে বলো, আমি যদি বলি এই যে এ বি সি ডি, চারটা পয়েন্ট, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে সম্পর্ক কি বলো? এ বিন্দু আর বি বিন্দু কোন রেখার উপর পড়ছে? এ বিন্দু আর বি বিন্দু কোন রেখার উপর পড়েছে বলো? এ বিন্দু আর বি বিন্দু কোন রেখার উপর পড়েছে? এ বিন্দু আর বি বিন্দু পড়তেছে সমষ্ণ রেখার উপর। কোন রেখার উপর? সমষ্ণ রেখার উপর। তাহলে সমষ্ণ রেখার উপর পড়লে এই যে এ ও বি সমষ্ণ রেখায় কোথায় অবস্থিত? সমষ্ণ রেখা, সমষ্ণ রেখায়, রেখার উপর। এ আর বি বিন্দু হচ্ছে সমষ্ণ রেখার উপর পড়েছে। সমষ্ণ রেখার উপর পড়লে পি আর ভি এর সম্পর্ক কি হবে? সমষ্ণ প্রক্রিয়ায় পি আর ভি এর সম্পর্ক কি লিখতে পারবো? P1 V1 সমান P2 V2। ওকে, তার মানে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের
কয়টা ভ্যালু? 4টা ভ্যালু, P1 V1 P2 V2। 4টার মধ্যে 3টা দেয়া থাকবে, একটা বের করতে বলবে, এই সূত্র দিয়ে বের করে ফেলবো। ওকে, এরপর বলো বি আর সি। বি ও সি এটা কোন রেখার উপর পড়ছে? বি ও সি পড়েছে রুদ্ধতাপীয় রেখায়। কোথায় পড়ছে? রুদ্ধতাপীয় রেখার উপর। এক্ষেত্রে P2 V2 আর P3 V3 এর মধ্যে রিলেশন কি বলো? তোমরা বলো P2 V2 এবং P3 V3 এর মধ্যে রিলেশন কি হবে? বুঝতেই পারছি, রিলেশন হবে P2 V2 গামা সমান P3 V3 গামা। মনে থাকে জানো। আর যদি বলি এখানে তাপমাত্রা কত? T1, আর এই পয়েন্টে তাপমাত্রা কত? T2। তাহলে এই T1 আর এই T2 এর মধ্যে রিলেশন আবার কি? রিলেশন হচ্ছে ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার রিলেশন। দেখো আমরা লিখতে পারবো T1 V2 গামা -1 সমান এই পয়েন্টে তাপমাত্রা T2 আর এই পয়েন্টে আয়তন হচ্ছে V3 গামা -1। এগুলো কিন্তু লেখা যাবে, মনে থাকে জানো। একইভাবে আমরা লিখতে পারি এখানে T1 P2 TP 1 মাইনাস গামা বাই গামা সমান লেখা যাবে T2 P3 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এই রিলেশনগুলো কিন্তু চক্র থেকে আসবে, যে এই চক্রের মধ্যে T1 দিয়ে দিছে, V2 দিয়ে দিছে, বললো এখানে T2 বের করো। সেইভাবে রিলেশন দেখিয়ে যে দেখবো বিন্দুগুলো কোন রেখার উপর পড়েছে। যদি রুদ্ধতাপীয় রেখায় পড়ে তাহলে রুদ্ধতাপের সূত্র। বুঝছো তো? ঠিক একইভাবে বলো সি আর ডি বিন্দুর জন্য আমরা কি লিখতে পারি? PV এর মধ্যে সম্পর্ক কি হবে বলো? সি আর ডি বলো, উত্তর দাও। PV এর মধ্যে সম্পর্ক কি হবে? 3 নাম্বারটা যেহেতু সমষ্ণ, তাহলে P3 V3 সমান P4 V4। আবার ডি আর এ যেহেতু রুদ্ধতাপীয় রেখার উপর, তাহলে P4 V4 গামা P1 V1 গামা। মনে থাকে জানো। আচ্ছা, একজন বলছে বিসি রেখাটা আরেকবার দেখো, আবার বুঝাই। এই যে বিসি রেখা, এটা কি রেখা? এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। এটা তো বুঝো নাকি, যেহেতু এটা বেশি খাড়া, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। এখন এই রুদ্ধতাপীয় রেখার উপর বি বিন্দু আর সি বিন্দু পড়েছে, তাই না? তাহলে বি বিন্দুর যে চাপ, আয়তন, তাপমাত্রা আর সি বিন্দুর চাপ, আয়তন, তাপমাত্রার মধ্যে সম্পর্ক হবে রুদ্ধতাপের সম্পর্ক। দেখো P2 V2 P3 V3 এদের মধ্যে রুদ্ধতাপীয় সম্পর্ক কি শিখাইছি। P2 V2 গামা P3 V3 গামা, এই যে হয়ে গেছে। তারপরে TP আছে, এখানে T2 P3 আছে, এদের মধ্যে সম্পর্ক হবে রুদ্ধতাপীয় সম্পর্ক। রুদ্ধতাপীয় সম্পর্ক মানেই গামা চলে আসবে। তাহলে এখানে দেখো এই যে এই বিন্দুতে তাপমাত্রা কত? T1, চাপ কত? P2, তাহলে T1 P2 1 মাইনাস গামা বাই গামা। এই বিন্দুতে তাপমাত্রা কত? T2, চাপ কত? P3, তাহলে T2 P3 1 মাইনাস গামা বাই গামা। এটাই বুঝাইছি। হারিস বাবু বলেছে P3 V3 P4 V4। ইয়েস, আমরা পারবো। তাহলে এই ইন্টার রিলেশন গুলো থেকে গ নাম্বার মানে 3 নাম্বারের কোয়েশ্চেন আসবে। ওকে, এখান থেকে 3 নাম্বারের প্রশ্ন আসবে, আমরা করাবো। এই গেল কার্ণচক্রের বিভিন্ন টার্ম বের করা। এবার কার্ণচক্রের কৃত কাজ লিখো। কার্ণচক্রের কৃত কাজ কয়টা ধাপ? 4টা ধাপ। একদম সোজা, এর চেয়ে সোজা কিছুই না। হ্যাঁ, 4টা ধাপ। কি কি? সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তাহলে আমরা লিখে দিই P1 V1 P2 V2 P3 V3 P4 V4। এখানে তাপমাত্রা T1, এখানে বর্জিত, এখানে আমাদের গ্রাহকের তাপমাত্রা T2। ওকে, সেইটুকু তো আমরা বুঝি। এবার কার্ণচক্রে কৃত কাজ বের করব। কৃত কাজ আমরা আলাদা আলাদা করে বের করে যোগ করে দিব। রেডি? তাহলে ধাপ কয়টা? 4টা। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। 4টা ধাপে তুমি 4টা কাজ বের করো। রেডি? তাহলে প্রথম ধাপে কাজ আমি আর লিখলাম না, প্রথম ধাপে কাজ। তো প্রথম ধাপ কি ধাপ? সমষ্ণ প্রসারণ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কত হবে? সমষ্ণ প্রক্রিয়া মানে আইসোথার্মাল প্রসেসে কৃত কাজ আমরা জানি সেটা nRT1 ln V2/V1 শেষ। একদম কানার বাই অন্ধ। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ nRT ln V2/V1। তাহলে এই যে সমষ্ণ প্রক্রিয়া, এই যে প্রথম ধাপে কাজ হচ্ছে W1 nRT1 ln V2/V1। এই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ। এটা হচ্ছে
1 থেকে 2 এ থেকে বি, আমি নাম্বারিং দিই এ বি সি ডি, তাহলে এটা হচ্ছে এ থেকে বিতে নিতে কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কাজ আমরা জানি। এবার বি থেকে সিতে নিতে কাজ, বি থেকে সি কোন প্রক্রিয়া? বি থেকে সি হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, বি থেকে সি হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কাজ হচ্ছে W2। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কাজের সূত্র মনে আছে তোমাদের বাচ্চারা? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কাজের সূত্রটা কি? সেটা ছিল NR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এটা ছিল রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় সূত্র। এখন বুঝো, আগে বুঝো এখানে কোনটা কি। এখানে ঠিকঠাক আছে নি? এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস দ্রব্য, গামা হচ্ছে সিপিসিভির অনুপাত জানো তোমরা, T1 হচ্ছে আদি তাপমাত্রা। ইয়েস, এই যে বি বিন্দুর তাপমাত্রা বি থেকে সিতে গেছে না, এই যে খেয়াল করো, খেয়াল করে দেখো বি থেকে সিতে গেছে, তাহলে বি থেকে সিতে যেতে আদি তাপমাত্রা হচ্ছে T1, শেষ তাপমাত্রা T2, তাহলে T1 মাইনাস T2 সূত্রটা ঠিক আছে, ঠিকভাবে লিখেছি আমরা। এবার সি থেকে ডিতে যেতে কাজ, সি থেকে ডি হচ্ছে সমষ্ণ সংকোচন, এক্ষেত্রে কাজ হবে W3। W3 হবে NR T1 লন V3 বাই V4। ঠিক আছে, দেখো সি থেকে ডিতে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে? সি থেকে ডি, খেয়াল কইরো, সি থেকে ডি, খেয়াল কইরো, সি থেকে ডি, সি থেকে জি হচ্ছে সমষ্ণ সংকোচন। তাহলে কৃতকাজ হচ্ছে এনআর এই তাপমাত্রা লন ফাইনাল আয়তন বাই আদি আয়তন, ফাইনাল আয়তন হচ্ছে V3 বাই V4। ঠিক আছে, ওকে। আচ্ছা, যাক, গুড, ধরতে পারছো, এই কারণে গুড। আমি ইচ্ছা করে এখানে লিখছি NR T1 লিখছি ইচ্ছা করে। ঠিক আছে, এবার এবার ঠিক আছে, বলো এবার ঠিক আছে? হ্যাঁ, T2 হবে। দেখলাম যে তোমরা ধরতে পারো কিনা, কারণ এই লাইনের তো টেম্পারেচার T2। এইবার ঠিক আছে কি? উত্তর দাও, এবার ঠিক আছে? না, এবারও কিন্তু ঠিক নাই। সো তোমরা T2টা দেখলা, বাট আরেকটা ভুল দেখলা না। আমি বারবার বলেছি এনআরটি লন ফাইনাল আয়তন বাই আদি আয়তন, এটাই হচ্ছে সূত্র। সমষ্ণ প্রক্রিয়ায় কাজের সূত্র হচ্ছে এনআরটি লন, উপরে হবে ফাইনাল আয়তন ফাইনাল, আর নিচে হচ্ছে আদি আয়তন ইনিশিয়াল ইনিশিয়াল। এটা বারবার পড়াইছি তোমাদেরকে, এরপরে যদি তোমরা এটা ভুল করো তাহলে তো কিছু করার নাই আসলে। ফাইনাল বাই ইনিশিয়াল, তাহলে ফাইনাল আয়তন কোনটা? সে সি থেকে ডিতে গেছে। এখনো যদি তুমি না বুঝো এখানে ফাইনাল কোনটা, তাহলে তুমি ক্লাস 1-এ গিয়ে ভর্তি হও। তাহলে এখানে ফাইনাল হচ্ছে V4, ফাইনাল হচ্ছে এখানে V4 এবং ইনিশিয়াল হচ্ছে V3। আর মনে রাখবা রুদ্ধ তাপের প্রক্রিয়ায় এটা আদি মাইনাস ফাইনাল, T1 মাইনাস T2। এবার লাস্ট হচ্ছে ডি থেকে এ, রুদ্ধ তাপীয় সংকোচন W4, আমার সাথে মিলাও দেখি হয় কিনা। NR বাই গামা মাইনাস 1, দেখো ডি থেকে এতে যাবে, এখানে আদি তাপমাত্রা, এখানে শেষ তাপমাত্রা। তাহলে বলো ডি থেকে এতে যাচ্ছে, এই দেখো ডি হচ্ছে এটা, এখান থেকে এতে যাবে, তাহলে ডি থেকে এতে গেলে আদি তাপমাত্রা হচ্ছে এই ডি বিন্দুর তাপমাত্রা যেটা T2, সে আদি তাপমাত্রা বাট সে কিন্তু T2, তাহলে আদি তাপমাত্রা হচ্ছে T2, মনে থাকে জানো এখানে আদি তাপমাত্রা T2 আর শেষ তাপমাত্রা T1, কারণ ডি থেকে এতে যাচ্ছে, তাহলে ডি বিন্দুর তাপমাত্রা হচ্ছে আদি তাপমাত্রা। এই দি পরে আবার কেউ কয় না ভাই, আবার বুঝান। এই যে ডি বিন্দু মানে এই পয়েন্টের তাপমাত্রা আদি তাপমাত্রা, হোক সে T2, হোক সে T4, হোক সে T10, ডি থেকে এতে যাওয়া মানে আদি তাপমাত্রা হচ্ছে ডি বিন্দুর, শেষ তাপমাত্রা হচ্ছে এ বিন্দুর। তাহলে এখানে আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা, মনে থাকে জানো T2 মাইনাস T1। এই তো এখন বইগুলোতে কিন্তু মাইনাসটা কমন নিয়ে T1 মাইনাস T2 দেওয়া আছে, সো ওইটা নিয়ে কেউ প্যারা খাও না, আমার মতো করো, একই অ্যান্সার আসবে। তাহলে এই হচ্ছে কার্নোট চক্রের প্রত্যেকটা ধাপে ধাপে কাজ, 4টা ধাপে আমরা 4টা কাজ পেলাম। তাহলে কার্নোট চক্রে টোটাল কৃতকাজ কত? টোটাল কৃতকাজই হচ্ছে এটার এরিয়া। এই যে নৌকার পালের মতো দেখতেছো, এই নৌকার পালের এরিয়া হচ্ছে এই সবগুলো যোগ করলে পাবা, বুঝছো? এই যে নৌকার পাল, এই নৌকার পালের এরিয়া পাবা কেমনে?
যদি তুমি এই সবগুলা যোগ করে দাও, বাংলা যোগ। ওকে, এটা তো ভেক্টর না, সো কাজ তো ভেক্টর না, সো বাংলা যোগ করে দিবা। তাহলে কার্নোর চক্রে মোট কাজ, কার্নোর চক্রে মোট কাজ লিখে নাও, পরীক্ষায় আসবে মোট কাজ কত। মোট কাজ মুখস্থ করার কোনো দরকার নাই। মোট কাজ হচ্ছে ডব্লিউ সমান এই সবগুলো যোগ করবা, W1 প্লাস W2 প্লাস কোনটা সংকোচন কোনটা প্রসারণ তোমার দেখা লাভ নাই, তুমি সব বাংলা যোগ করবা। এবার দেখো, তোমরাই বলে দাও এই W4 এর সাথে W2 যদি যোগ করো কত পাবা, বলো। W2 এর সাথে তুমি যদি W4 কে যোগ করো তাহলে কত পাবা, তাড়াতাড়ি বলো। আমাদের থিওরি শেষে অনেক দারুণ কিছু প্রবলেম সলভ করতে হবে। W2 এর সাথে তুমি যদি W4 যোগ করো তাহলে তুমি কত পাবা, বলো। দেখে বলো, বোর্ডটা দেখেই বলো। মারুফ খান বলেছে অলরেডি 0, ইয়েস 0, কারণ এই যে এটার সাথে এটা যোগ করা মানে এই যে মাইনাস কমন নিলে এটার সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস 0, মানে সেম জিনিস। তাহলে W2 আর W4 কাটাকাটি হয়ে গেল। ওকে, কেটে দিলাম। তাহলে বাকি রইল W1 আর W2। W1 এর মধ্যে NR কমন, এখানেও NR কমন, আমরা একেবারে NRটা কমন নিয়ে নেই। তাহলে এখানে থাকবে NR, এখানে হচ্ছে T1 ln V2/V1 প্লাস T2 ln V4/V3, এবং এই হচ্ছে কার্নোর চক্রের মোট কাজ। ওকে, সোজা। তো কার্নোর চক্রের মোট কাজ বের করতে পারবো। দেখো এখান থেকে শিখন ফল কি, শিখন ফলটা বুঝতে হবে যে কার্নোর চক্রে কোনটায় কি আছে সেটা আমরা জানি। কোথায় গৃহীত তাপ, কোথায় বর্জিত তাপ, কোথায় উৎসের তাপমাত্রা, কোথায় গ্রাহকের তাপমাত্রা, এগুলো আমরা জানি, জানলে ওকে। 2 নাম্বার সেটা হচ্ছে এগুলোর মধ্যে রিলেশনটা জানি, পিভি, সমষ্ণ প্রক্রিয়ার রিলেশন P1 V1 P2 V2, রুদ্ধতাপীয় রিলেশন P2 V2 গামা, P3 V3 গামা, এগুলো জানি, ডান। এবং 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা ধাপে আমরা কাজ বের করতে পারবো, মোট কাজটাও আমরা বের করতে পারবো। এখানে মুখস্থ করার কিছু নাই, এই সূত্র সেই প্রথম দিন থেকে তোমাদেরকে শিখায় আসতেছি। সে এইগুলোই, দ্যাটস ইট, এই হচ্ছে কার্নোর চক্রের মোট কাজ। এবার কার্নোর চক্রে আমরা এনট্রপি বের করব। লেটস স্টার্ট। এই হচ্ছে কার্নোর চক্রের লাস্ট জিনিস, এরপরে ইঞ্জিন পড়ে ফেলবো। লিখো, রেডি? সবাই লিখবা, রেডি স্টেডি গো। তাহলে প্রথমত আমরা আবার একটু চিত্রটা অঙ্কন করি। দেখো ভাই, এবার বেশি হিজিবিজি আঁকবো না। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এই হচ্ছে কার্নোর চক্র। এবার এখানে তাপ শক্তি হচ্ছে প্লাসের Q1, গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T1, উৎসের তাপমাত্রা T1। এইখানে তাপ শক্তি হচ্ছে মাইনাসের Q2, গ্রাহকের তাপমাত্রা T2। আমরা জানি, উই নো দ্যাট T1 ইজ গ্রেটার দেন T2, জানি কি না? জানি। আর যদি গৃহীত তাপ আর বর্জিত তাপের মধ্যে বলি, বর্জিত তাপ আর গৃহীত তাপের মধ্যে বলি, তাহলে অবশ্যই ওকে, এটা আপাতত রাখলাম। এবার বলো, এখানে আমরা নতুন একটা টার্মের সাথে, বলো না বলছি, নতুন একটা টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি, এনট্রপি নিয়ে আমি আরেকটু পরে ডিটেলসে পড়াবো, খালি একটু মনে রাখবা এনট্রপি। এনট্রপি হচ্ছে এমন একটা টার্ম, যে টার্মটা আমি একটু পরেই ব্যাখ্যা করব, বাট এনট্রপির সূত্রটা একটু জেনে নাও ভালো করে, সূত্রটা জেনে নাও। এনট্রপির সূত্র হচ্ছে, এনট্রপিকে আমরা এনট্রপি বের করতে পারি না, আমরা বের করতে পারি এনট্রপির পরিবর্তন, ডিএস। এনট্রপির পরিবর্তন হচ্ছে তাপ শক্তি বাই তাপমাত্রা, সোজা বাংলা কথা, তাপ শক্তি বাই তাপমাত্রা, এ হচ্ছে এনট্রপির পরিবর্তনের সূত্র। এনট্রপির পরিবর্তন এই জিনিসটা দ্বারা মাপা হয়, তাপ শক্তি বাই তাপমাত্রা। তাহলে বলো তো, এইখানে এনট্রপির পরিবর্তন কত? এই থেকে বিতে, এই যে এখান থেকে এখানে যেতে এনট্রপির পরিবর্তন কত? আমরা কার্নোর চক্রে মোট এনট্রপির পরিবর্তন বের করতে চাই। তাহলে লিখো প্রথম ধাপ, প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে এনট্রপির পরিবর্তনের নাম আমি দিলাম DS1। তাহলে প্রথম ধাপে তাপ শক্তি হচ্ছে প্লাসের Q1, তাপমাত্রা হচ্ছে T1। এটা হচ্ছে প্রথম ধাপ বা সমষ্ণ প্রসারণে এনট্রপির পরিবর্তন।
আমি আর লিখলাম না, প্রথম ধাপ মানে বুঝে নিবা সমষ্ণ প্রসারণ। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত? 0/0 তাপমাত্রা যাই হোক মানে 0, কারণ এন্ট্রপি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের এখানে ডিকিউটা 0 না ভাইয়া, ডিকিউ 0 মানে কিউ 0 মানে 0 সামথিং মানে 0, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0। এবার 3 নম্বর প্রক্রিয়া, তৃতীয় ধাপ এন্ট্রপির পরিবর্তন কত হবে? DS3 হবে মাইনাস মানে বর্জিত তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা। ওকে, এ হচ্ছে তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন। এবং আবারও চতুর্থ ধাপে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে আবারও 0, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তি 0, এই যে এই প্রক্রিয়াটা তাপ শক্তি 0, তাহলে এন্ট্রপির পরিবর্তন মাস্ট বি 0। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্নোর চক্রের টোটাল এন্ট্রপির পরিবর্তন কত? এই যে DS1 এর সাথে DS3 যোগ করব, সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন সেটা হবে DS লিখলাম এটার নাম, সেটা হচ্ছে DS1 প্লাস DS3। DS1 হচ্ছে প্লাসের Q1/T1 আর DS3 হচ্ছে মাইনাসের Q2/T2, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে Q1/T1 ইজ মাইনাস Q2/T2। এ হচ্ছে মোট এন্ট্রপির পরিবর্তন কার্নোর চক্রে। এখন মজার ব্যাপার হচ্ছে এইটা কি বুঝছি এন্ট্রপি কি সেটা আমরা জানবো একটু পরে, বাট এন্ট্রপির সূত্রটা জানো যে এন্ট্রপি আমরা কখনোই এক্সাক্ট পরিমাপ করতে পারি না, আমরা পরিমাপ করতে পারি এন্ট্রপির পরিবর্তন। এখন এন্ট্রপির পরিবর্তন DS মানে হচ্ছে তাপ শক্তি বাই তাপমাত্রা, তাহলে প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন তাপ শক্তি হচ্ছে Q1, যেহেতু শোষিত তাই প্লাস বাই T1, এই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন প্রথম ধাপে। প্লাস মানে বোঝাচ্ছে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় ধাপে তাপ শক্তি 0, তাহলে এন্ট্রপির পরিবর্তন 0। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট MCQ, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0, হোক সেটা রুদ্ধতাপীয় প্রসারণ হোক সেটা রুদ্ধতাপীয় সংকোচন। এরপরে তৃতীয় ধাপ DS3 সমষ্ণ সংকোচন মাইনাস Q2/T2, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় সংকোচন, সেটা হচ্ছে 0, মানে যেহেতু DQ 0, তাহলে টোটাল এন্ট্রপির পরিবর্তন হচ্ছে DS1 প্লাস DS3 Q1/T1 মাইনাস Q2/T2। এখন মজার ব্যাপার হচ্ছে কার্নো ইঞ্জিন সহ যত হিট ইঞ্জিন আছে, যত তাপ ইঞ্জিন আছে, সকল ইঞ্জিনের জন্য Q1/T1 সমান Q2/T2, এটা সমান হবেই। এটা প্রমাণ আছে, এটা প্রমাণ দরকার নাই, তুমি খালি মনে রাখবা সকল তাপ ইঞ্জিনের জন্য Q is proportional to T। তো এখান থেকে Q1/T1 Q2/T2 আসছে, তাহলে এখানে কার্নোর ইঞ্জিনে Q1/T1 মাইনাস Q2/T2 ফলাফলটা কত হবে বলো? ফলাফল হচ্ছে 0, তাহলে কার্নোর ইঞ্জিনের টোটাল এন্ট্রপির পরিবর্তন আসলে 0। এই কারণে এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। হ্যাঁ, যেই প্রক্রিয়ায় টোটাল এন্ট্রপির পরিবর্তন 0 হয় ওইটারই বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এখানে কার্নোর চক্রে টোটাল এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। সো কার্নোর ইঞ্জিন নিয়ে আমি যা দেখালাম এর বাইরে কিছু আসবে না, যা আসবে এর ভিতর থেকে আসবে। সো সবাই এইটুকু ভালো করে নোট করে নাও, কারণ এন্ট্রপি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ওকে, তো এটা হচ্ছে যে কোনো তাপ ইঞ্জিনের জন্য Q is proportional to T, যে কোনো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে Q is proportional to T, তাহলে Q1/T1 সমান Q2/T2 ডেফিনেটলি হবে। তাহলে এখানে Q1/T1 মাইনাস Q2/T2, যেহেতু দুইটা একই জিনিস, বিয়োগফল হচ্ছে 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্নোর চক্রে টোটাল এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। আচ্ছা, পরিবর্তন বললো আদি থেকে শেষ না, তাহলে যোগ হলো কেন? আরে টোটাল এন্ট্রপির পরিবর্তন মানে এই পরিবর্তনের সাথে এই পরিবর্তনগুলো যোগ দিলেই তো টোটাল পরিবর্তনটা পাবা। আচ্ছা, 0 কিভাবে হলো?
এই যে Q1/T1 আর Q2/T2 সমান। ওকে, যে কোনো তাপ ইঞ্জিনের জন্য, হোক সেটা কার্নো ইঞ্জিন, হোক সেটা বাষ্পীয় ইঞ্জিন, যে কোনো তাপ ইঞ্জিনের জন্য Q1/T1 Q2/T2 মানে উৎসের তাপ শক্তি, উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপ শক্তি, গ্রাহকের তাপমাত্রার অনুপাতটা সমান হবে। তাহলে এটা যদি সমান হয়, এটা তো কার্নো ইঞ্জিনের জন্য সেম হবে, Q1/T1 সমান Q2/T2, এটা মানটা সেম হবে। তাহলে মান যদি সেম হয়, তাহলে সেম জিনিস যদি বিয়োগ করো তাহলে তো জিরোই আসবে। ওকে, জিরো কিভাবে হলো বোঝা গেল? এই যে এই সূত্রটা, যে কোনো তাপ ইঞ্জিনের জন্য Q is proportional to T, তাপ শক্তি তাপমাত্রা সমানুপাতিক। এটা তো হয় বাস্তব কথা, যে যত তাপ শক্তি দিবা তত তাপমাত্রা বাড়বে, তাই না? তাহলে Q is proportional to T, তাহলে Q1/T1 Q2/T2 এখান থেকেই লেখা যায়। ওকে, জারিফ বলেছে কোশ্চেন ছিল, অবশ্যই করতে পারবা। ওকে, হচ্ছে এনট্রপি গেল, কারণ ইঞ্জিনের এনট্রপি গেল। এবার হিট ইঞ্জিন, রেডি? তো মনে রাখবা, এই যে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন, তাপীয় ইঞ্জিনের বেশি কিছু না, একটা ডায়াগ্রাম খালি শিখবো তাইলেই হবে। তাপীয় ইঞ্জিনে তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে, এটাকে বলা হয় তাপ উৎস। এটার তাপমাত্রা অনেক, এটার তাপমাত্রা T1 অনেক। এটা হচ্ছে তাপ গ্রাহক, এবং এটার তাপমাত্রা অনেক কম T2। ওকে, তো কার্যনির্বাহক বস্তু যেমন গ্যাস তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপশক্তি গ্রহণ করে এবং তাপ গ্রাহকে Q2 পরিমাণ তাপশক্তি বর্জন করে। কথা বুঝো, যে উৎসের তাপমাত্রা অনেক বেশি। হ্যাঁ, তো এই উৎস থেকে কার্যনির্বাহক বস্তু যেমন গ্যাস, আদর্শ গ্যাস, সে Q1 পরিমাণ তাপশক্তি গ্রহণ করে, আর তাপ গ্রাহক মানে পরিবেশ চিন্তা করতে পারো, এটাকে ইংলিশে সিঙ্ক বলে। কেউ আবার ভাইব না সিঙ্ক কি জিনিস, সিঙ্ক মানে গ্রাহক। তো এই গ্রাহকে Q2 পরিমাণ তাপশক্তি বর্জন করে। Q1 গ্রহণ করলো, Q2 বর্জন করলো। তাহলে মাঝখানের তাপশক্তি কোথায় গেল? মাঝখানে যে তাপশক্তি, ওইটা দ্বারাই কি হয়, কৃতকাজ সম্পন্ন হয়, এবং সেই কৃতকাজটা হচ্ছে এই দুই তাপশক্তির পরিবর্তনের সমান, Q1 - Q2। এই হচ্ছে তাপ ইঞ্জিন। ওকে, তাপ ইঞ্জিনের কখনোই কোনো ডেসক্রিপশন আসে না। তাপ ইঞ্জিন থেকে এই ডায়াগ্রামটাই মাথায় রাখবা, একটা উৎস থাকবে, তাপ গ্রাহক থাকবে, উৎস থেকে তাপশক্তি গ্রহণ করবে, গ্রাহকে ছাড়বে। বাট যে পরিমাণ তাপশক্তি গ্রহণ করবে ওই পরিমাণ তাপশক্তি ছাড়বে না, তার চেয়ে কম ছাড়ে, তাই না? তাহলে বাকি তাপশক্তি কোথায়? সেটাকে কাজে রূপান্তরিত হয়। সেই ডব্লিউ হচ্ছে Q1 - Q2, গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ। তাহলে আমরা ইঞ্জিনের কর্তৃক কৃতকাজ পেয়ে যাব। এখন ইঞ্জিনের কর্মদক্ষতা কত? ইঞ্জিনের কর্মদক্ষতা তোমরা 9-10-এ পড়েছো। কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাই না? ইনপুট, যে কতটুকু, মানে একটা ইনপুটের এগেইনস্টে কতটুকু কাজ করতেছে, কতটুকু আউটপুট পাচ্ছি, সেটাই হচ্ছে কর্মদক্ষতা। জাস্ট এটাকে 100 দ্বারা গুণ দিয়ে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এখন বলো, এখানে আউটপুট কত? বলো, এখানে ইনপুট কত? ইনপুট মানে কত এনার্জি ইনপুট হয়েছে, কত এনার্জি সে গ্রহণ করেছে। সে Q1 পরিমাণ এনার্জি গ্রহণ করেছে, তো এটা হচ্ছে ইনপুট। Q1 পরিমাণ তাপশক্তি গ্রহণ করেছে। আর আউটপুট মানে কাজে রূপান্তর করছে কতটুকু। Q2 ছেড়ে দিছে, এটা কিন্তু কাজ না, কাজে রূপান্তর করেছে Q1 - Q2। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এটাকে যদি আমি সুন্দর করে লিখি, তাহলে এটা আসবে 1 - Q2/Q1। এই হচ্ছে আমাদের কর্মদক্ষতা ফর্মুলা ইন্টু 100%। এই হচ্ছে হিট ইঞ্জিনের কর্মদক্ষতা, 1 - বর্জিত তাপ বাই গৃহীত তাপ। কথা কি বুঝছো? আউটপুট মানে ওয়ার্ক ডান, কতটুকু কাজ করেছে। আর ইনপুট মানে কতটুকু শক্তি গ্রহণ করেছিল। Q1 গ্রহণ করেছে আর ওয়ার্ক করছে হচ্ছে Q1 - Q2। তাহলে এই অনুপাতটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতার ফর্মুলা হচ্ছে 1 - বর্জিত তাপ বাই গৃহীত তাপ, 1 - Q2/Q1। এই তো। এখন অলরেডি আমরা বলছিলাম যে কোনো হিট ইঞ্জিনের জন্য Q is proportional to T, তাই না? তাহলে আমরা ইটার আরো একটা ফর্মুলা পাচ্ছি, সেটা হচ্ছে 1 - T2/T1 ইন্টু 100%। তাহলে আমাদের ইঞ্জিনের টোটাল কয়টা ফর্মুলা আসলো?
ইঞ্জিনের টোটাল ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি, এই যে এখানে সারি সারি লিখে দিচ্ছি, এই যে এই বক্সটার মধ্যে আমি লিখে দিচ্ছি ইঞ্জিনের টোটাল কতগুলো ফর্মুলা আমরা পেলাম। এই ফর্মুলাগুলো খুবই সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিন কর্তৃক কৃত কাজ ডব্লু, সেটা হচ্ছে গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ দিলেই হয়ে গেল। এরপরে ইটা সমান কৃত কাজ ডব্লু বাই কিউ ওয়ান, এটা হচ্ছে একটা ফর্মুলা। যে আউটপুট বাই ইনপুট, আউটপুট হচ্ছে কৃত কাজ, ইনপুট হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে একটা ফর্মুলা। তারপরে ইটা সমান আমরা পেলাম 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। ইটা মানে যখন আমরা কর্মদক্ষতা বের করব অবশ্যই সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, মানে 100 দ্বারা গুণ দিতে হয়। তাহলে ইটা সমান আরেকটা পাইছি 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। এই হচ্ছে আমাদের ইঞ্জিনের যত সকল সূত্র। টি2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, কথা বুঝছো, টি2 হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার বা গ্রাহকের তাপমাত্রা, আর টি1 হচ্ছে উৎসের তাপমাত্রা মানে হাইয়েস্ট টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা আর কি। ওকে, কথা কি বুঝতে পেরেছো? এই সবগুলো জিনিস বুঝছো যে এখানে কোনটা কি। তুমি যদি এই ডায়াগ্রাম নাও পারো অন্তত এই সূত্রগুলো জানতে পারলেও চলবে ইঞ্জিনের জন্য। ইঞ্জিন কখনোই মানে এই সূত্রের বাইরে কিছুই নাই। কৃত কাজ মানে গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ, সোজা জিনিস। তবে এটা সমান আউটপুট বাই ইনপুট, আউটপুট মানে কতটুকু কাজ করছো, ডব্লিউ বাই কিউ ওয়ান। আবার এটা সমান 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, কিউ যেহেতু টি এর সমানুপাতিক তাহলে 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। এখন এই হচ্ছে তাপ ইঞ্জিন, ইঞ্জিনও শেষ। এবার আমরা দেখো কি কি পড়ছি, আমাদের বাকি আছে রেফ্রিজারেটর আর এন্ট্রপি। দেখো কি কি পড়ছি। কার্নোট চক্রে কয়টা ধাপ, কোথায় কি হয়, কার্নোট চক্রে কৃত কাজ, কার্নোট চক্রে এন্ট্রপি, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে। কার্নোট চক্র প্রত্যাগামী ব্যাখ্যা করো। তাহলে প্রত্যাগামী হওয়ার শর্ত হচ্ছে টোটাল এন্ট্রপির পরিবর্তন শূন্য, মনে থাকে জানো। প্রত্যাগামী হওয়ার শর্ত কি, কথা বুঝছো, এটা বারবার আসছে। প্রত্যাগামী হওয়ার শর্ত হচ্ছে টোটাল এন্ট্রপির পরিবর্তন শূন্য। The change in entropy is equal to 0. তাহলে এখানে এন্ট্রপি বের করবা Q1 বাই T1 দিয়ে, প্লাস এর এন্ট্রপি আসবে। এখানে Q2 বাই T2 দিয়ে আরেকটা এন্ট্রপি বের হবে। তো এটা থেকে এটা বিয়োগ করে দিবা, দেখবা টোটাল এন্ট্রপির পরিবর্তন 0 আসে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এন্ট্রপির কোনো পরিবর্তন নাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। আচ্ছা ভাইয়া T2 ভাই T1 শুধু কার্নো ইঞ্জিনের জন্য হবে নাকি সব ইঞ্জিনের? অনলি কার্নো ইঞ্জিনের জন্য, এটা আসতেছিলাম বলতেছিলাম, দাঁড়াও। তাহলে T2 বাই আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না। তাহলে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। কি থাকে? স্থির থাকে। এই কারণে পরিবর্তন হয় না। এখানে আমরা বলতে পারি এন্ট্রপি স্থির। এন্ট্রপি শূন্য বলা যাবে না, এন্ট্রপি স্থির। কি শূন্য? এন্ট্রপির পরিবর্তন শূন্য। এন্ট্রপির পরিবর্তন শূন্য, বাট এন্ট্রপি স্থির। দেখো একটা জিনিস শূন্য আর স্থির কিন্তু সেম না। যেমন ধরো আমি বললাম যে আমার হাতে 5টা আঙ্গুল আছে, তাহলে 5টা আঙ্গুল আছে। এখন আমি আমার হাতটা নাড়াচাড়া করা বললাম, বলো তো আমার হাত নাড়াচাড়া করার কারণে আমার হাতে আঙ্গুলের সংখ্যার পরিবর্তন কত? বলো, তোমরাই বলো। হাত যেভাবে নাড়াচাড়া করেছি, হাত নাড়াচাড়া করার কারণে আমার হাতে আঙ্গুলের সংখ্যার পরিবর্তন কত? 0। বাট আঙ্গুল কয়টা? 5টা। মানে এন্ট্রপি আঙ্গুলের সংখ্যা স্থির আছে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির আছে, পরিবর্তন হয় নাই। পরিবর্তন শূন্য, বাট এন্ট্রপি স্থির। এন্ট্রপি স্থির, পরিবর্তন শূন্য। এই যে হচ্ছে ইঞ্জিন পড়লাম। এখন এখানে একটা জিনিস সতর্ক করে দিই, এই যে 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, দেখো 1 মাইনাস টি টু বাই টি ওয়ান এটা শুধুমাত্র কার্নোর ইঞ্জিনের জন্য। 1 মাইনাস টি টু বাই টি ওয়ান এটা প্রমাণ করা যায়, প্রমাণটা দেখাবো না, এটা কার্নোর জন্য। কার্নোস ইঞ্জিন। ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এটা কার্নো ইঞ্জিনের জন্য অ্যাপ্লাই করা যাবে। ওকে, এই যে তুমি কিন্তু এটা কার্নো ইঞ্জিনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান দিয়ে কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করতে পারবে না। কার্নোর ইঞ্জিনের দক্ষতা বের করার জন্য অনলি এইটা 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। এবার অঙ্ক করি, দেখো অঙ্কগুলো সোজা লাগবে। দেখো তোমরা যারা ভাবছো যে ভাইয়া কঠিন লাগছে, এইবার দেখো জিনিসগুলো সোজা, সব ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। এবার আমরা খালি অঙ্ক করব। দেখো কত সুন্দর সুন্দর কিছু অঙ্ক করি। তো প্রথমত এটা একটা কার্নোর সাইকেল, বোঝাই যাচ্ছে। কার্নোর ইঞ্জিন বলে দিছে, ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ বের করতে বলছে। দেখো এখানে তোমার কৃত কাজের কোনো সূত্র লাগবে না, তুমি কৃত কাজের পরিমাণ এমনিই বের করতে পারবা। কিভাবে বের করবা? T1 দিয়ে দিছে না,
T2 দিয়ে দিছে না, T1 আর T2 দিলে আমি দক্ষতা বের করতে পারি। দক্ষতা হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, তাই না? ইন্টু 100%, তাহলে এখানে দক্ষতা চলে আসবে 1 মাইনাস T2। T2 কত? T2 হচ্ছে 387, T1 হচ্ছে 827 ইন্টু 100%। তাহলে কার্নোর ইঞ্জিনের দক্ষতা কত আসতেছে বলো? আমাদের যে কার্নোর ইঞ্জিন 1 মাইনাস 387 ভাই 827, এর সাথে 100% গুণ, তাহলে কার্নোর ইঞ্জিনের দক্ষতা আসতেছে 53.2%। তো দক্ষতা তো বের করতে বলেন। আমি কেন দক্ষতা বের করছি? কারণ এই যে বাবারা দেখেন এখানে অলরেডি Q1টা দিয়ে দিছে, তাহলে Q1 দিয়ে দিছে, দক্ষতা পেয়ে গেছি। এখান থেকে তো আমরা কৃত কাজ বের করতে পারি, কারণ আমরা জানি ইটা সমান আউটপুট মানে W বাই গৃহীত তাপ Q1। তাহলে আমরা লিখতে পারবো W সমান ইটা ইন্টু Q1। এটা কিন্তু পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজ থেকে নাম্বারে নিতে হবে, তাহলে নাম্বারে নিলে 0.532 হবে। আর Q1 কত? Q1 হচ্ছে 500, Q1 হচ্ছে 500, ক্যালকুলেট করলে অঙ্ক শেষ। এই হচ্ছে কার্নোর চক্রের মোট কাজ, 0.532 ইন্টু 500, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 266 জুল। আচ্ছা অ্যান্সার। তো বলো এটা কি কঠিন না সোজা? দেখো এখানে ভাই এনআরটি লন মোল সংখ্যা দেয় নাই, সো তুমি ওই এনআরটি লন V2 বাই V1 এগুলো দিয়ে করতে পারবা না। এখানে খুবই সিম্পল, T1 T2 Q1 দিছে, বলছে কৃত কাজ কত। তোমার মাথায় প্রথমে আসা উচিত কৃত কাজ। আমরা জানি ইটা সমান W বাই Q1, তাহলে W সমান ইটা Q1, এ হচ্ছে কৃত কাজ। তাহলে আমি ফার্স্টে ইটাটা বের করলাম কার্নোর চক্রের, এরপর ইটার সাথে Q1 গুণ দিলাম, অঙ্ক শেষ। সো বোর্ডে আসলে এইগুলো আসবে, মানে কানার ভাই অন্ধ প্রশ্ন আসবে। আর এই কানার ভাই অন্ধ প্রশ্ন তুমি সামান্য প্র্যাকটিস করলেই পারবা, ইটস নট সো টাফ। ওকে, নেক্সট ভাইয়ারা, নেক্সট কোশ্চেনে যাই। দেখো ইঞ্জিনের দক্ষতা বের করো, পারবা না? এটা কি? কার্নোর চক্র। দেখো কার্নোর ইঞ্জিন বইলাই দিছে, কার্নোর ইঞ্জিন। তো কার্নোর ইঞ্জিনে তুমি কিন্তু 1 মাইনাস Q2 বাই Q1 দিয়ে করতে যেও না। কার্নোর ইঞ্জিনের জন্য দক্ষতা বের করার ওয়ান অ্যান্ড অনলি ফর্মুলা 1 মাইনাস T2 বাই T1। এটা প্রমাণ করা যায়, এটা প্রমাণ করা যায়, এটা প্রমাণ করা যায়। তুমি চাইলে আমি প্রমাণ করে দেখাইতে পারবো যে কার্নোর ইঞ্জিনের দক্ষতা 1 মাইনাস T2 বাই T1, কিন্তু এই প্রমাণটা কখনোই দরকার হয় না। আচ্ছা আমি প্রমাণটা করে দেখাই, যেহেতু অঙ্কটা করাচ্ছি না, প্রমাণটা করে দেখাই। যেমন ধরো কার্নোর ইঞ্জিনের দক্ষতা বের করতে চাও, দক্ষতা মানেই ভাইয়া W বাই Q1, এটা হচ্ছে দক্ষতা। ওকে, এখন কার্নোর ইঞ্জিনের ডব্লুটা কত ছিল? ডব্লু ছিল এনআর T1 লন V2 বাই V1 প্লাস T2 লন V4 বাই V3, এটা ছিল দক্ষতা মানে কৃত কাজ, ডিভাইডেড বাই Q1। Q1 মানে এই প্রক্রিয়ায় গৃহীত তাপ শক্তি। এটা কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় DQ মানে হচ্ছে DW সমষ্ণ প্রক্রিয়া, তাই না? তার মানে DQ মানে DW, আর DQ মানে আমরা শিখেছিলাম মানে হচ্ছে সম আয়তন বাদে বাকি সকল ক্ষেত্রে DQ মানে ভাইয়া NCPDT। ওয়েট, W বাই Q1 1 মাইনাস T2 বাই T1 চলে আসবে এখান থেকে, 1 মাইনাস T2 বাই T1। আচ্ছা তো দেখো এক সেকেন্ড তুলতে থাকো, আমি একটা সেকেন্ড দাঁড়াও। ওকে আচ্ছা দেখো ঠিক আছে, এই Q1টা কি? গৃহীত তাপ।
কোথায়? এনসিপিটি ডিসিপিকে কষ্ট করে টাইনে আনার দরকার নাই। এই যে এই প্রক্রিয়ায় গৃহীত তাপ, তো তোমরা জানো এটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত তাপ মানে কৃত কাজ, Q1 মানে W, তাই না? তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত তাপ মানে কৃত কাজ, আর কৃত কাজ মানে কি? nRT ln V2/V1, কারণ এটাই হচ্ছে কৃত কাজ। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের সমান। এটা হচ্ছে W সমষ্ণ। কথা কি বুঝা গেছে? আমার কথা কি বুঝছে? এই W আর এই W কিন্তু সেম না। আবার বুঝো, সমষ্ণ প্রক্রিয়ায় DU0, তাহলে DQ মানে DW, আর DW মানে হচ্ছে অনলি সমষ্ণ প্রক্রিয়ায় কাজ। সেটা আমরা নিচে লিখে দিলাম। এবার দেখো এখান থেকে NR কাটা চলে যায়, আর এখানে আমরা লিখতে পারবো T1 ln V2/V1, আর এখানে লিখতে পারবো T1 ln V2/V1, আর প্লাসটাকে আমি মাইনাস বানাই দিলাম T2 ln V3/V4। এই যে লনের পর এই অনুপাতটা উল্টায় দিলে এখানে প্লাসের জায়গায় মাইনাস দিতে পারবো আমরা, তাই না? লনের পর যদি আমরা অনুপাতটা উল্টায় দিই, প্লাসের জায়গায় মাইনাসটা দেওয়া যাবে। এইবার বিভিন্ন মানে হচ্ছে তুমি নিজেই প্রমাণ করতে পারবা যে এখানে আয়তন কত V1, এখানে আয়তন কত V2, এখানে আয়তন কত V3, এখানে আয়তন হচ্ছে V4। তো প্রেশারগুলো জানো তোমরা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রেশারও জানো। তো আয়তন এবং প্রেশারের মধ্যে রিলেশন ঘটিয়ে এটা তোমাদের HW থাকবে, এটা তোমরা প্রমাণ করবা। যেখান থেকে আসবে V2/V1 সমান V3/V4, এরকম একটা রিলেশন পাবা, যে আয়তনগুলোর অনুপাত সমান V2/V1 সমান V3/V4, এটা আসবে। বা এটা এভাবেও বোঝা যায় যে সমষ্ণ প্রসারণ যা হয়েছে সমষ্ণ সংকোচন তো একই পরিমাণ হয়। তো এই রিলেশনটাই আসবে, তাও তোমরা ওই মানে হচ্ছে ইন্টার রিলেশনের মাধ্যমে এই সম্পর্কটা বের করবা। এটা তোমাদের HW থাকলো। তাহলে V2/V1 আর V3/V4 যদি সমান হয়, তাহলে এখানে আমরা V3/V4 এর জায়গায় V2/V1 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখো ln V2/V1 কমন নিব, তাহলে এখানে থাকবে T1 - T2, আর নিচে আছে T1 ln V2/V1। ln V2/V1 ln V2/V1 কাটাকাটি গেলে থাকবে T1 - T2/T1, যেখান থেকে আমরা পাবো 1 - T2/T1। এই তো, এই হচ্ছে কর্মদক্ষতা কার্নোট চক্রের। সো এটা তোমরা কইরো, এটা একটু নিজে হাত খাটায়ও, যে কিভাবে মাথা খাটায়ও, না পারলে আমি করে দিব না। যে V1 V2 V3 V4 এদের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, যে V1 আর V2 এর মধ্যে সম্পর্ক দিবা সমষ্ণ দিয়া, ওই যে P1 V1 সমান P2 V2, এখান থেকে V1 আর V2 এর একটা অনুপাত বের হবে। তারপর V2 V3 রিলেশন দিবা হচ্ছে রুদ্ধতাপ দিয়া, তাহলে এখান থেকে V2 V3 রিলেশন পাবা। V3 V4 এর মধ্যে সম্পর্ক দিবা সমষ্ণ দিয়া, রিলেশন পাবা। V4 V1 এর মধ্যে রিলেশন আবার রুদ্ধতাপেও দিয়ে, ওইখান থেকে অনুপাত পাবা। অনুপাতগুলোর সাথে ইকুয়েশনগুলো সমাধান করলেই V2/V1 V3/V4 পেতে তুমি বাধ্য। কইরা দেখো, এটা মাথা খাটায়ও। তাহলে এই হচ্ছে কার্নোট চক্রের আমাদের কর্মদক্ষতা। আচ্ছা, তাপমাত্রা কেলভিনে নিতে হবে, অবশ্যই কেলভিন। তাপমাত্রা কেন সেলসিয়াস? এটা অবশ্যই কেলভিনে নিতে হবে তাপমাত্রা, না তো একদম বাস। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করিনি, আমি এটা 827 387 কিন্তু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া, অবশ্যই কেলভিনে নিতে হবে, অবশ্যই। তাপমাত্রা একক তো উপর নিচে কাটা যাবে, তোমার ইচ্ছা। হ্যাঁ, এখান ও হ্যাঁ, দক্ষতায় তো তাপমাত্রা একক কাটা যাবে, দেখি তো দাঁড়াও হয় কিনা। 387 / 827.532, আর এখানে দেখি তো কি আসে। 327 অবশ্যই তাপমাত্রা কেলভিনে নিতে হবে। তাপমাত্রা একক কাটা যাবে মানে কি বলছো? এটাতে এফিসিয়েন্সি না, উপর নিচে তাপমাত্রা একক। এখানে উপরে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, নিচে হচ্ছে তাপমাত্রা। সো অবশ্যই এখানে আমাদের তাপমাত্রা ইয়াতে নিতে হবে। এটা দেখো, নিচেরটা শুধু কেলভিন, এখানে পরিবর্তন, উপরে পরিবর্তন, নিচেও পরিবর্তন থাকলে ঝামেলা ছিল না।
বাট উপরে পরিবর্তন, নিচে শুধু তাপমাত্রা। সো এখানে অবশ্যই কেলভিনে নিতে হবে, নাহলে অঙ্ক ভুল হবে। আমি কি এর আগেটা কেলভিনে নিয়ে করি নাই? হ্যাঁ, এর আগেটা তো কেলভিনে দেওয়া ছিল। অবশ্যই কেলভিনে নিয়ে করতে হবে, নাহলে ভুল হবে অঙ্ক। হ্যাঁ, কেলভিনে নিয়ে অঙ্কটা করে ফেলবা। হ্যাঁ, অ্যান্সার হবে 40%। ইয়েস, এটা অ্যান্সার 40%। ওকে, সো এটার অ্যান্সার 40%। চলো আমরা অঙ্কগুলো করি এখন আস্তে আস্তে। সব জায়গায় 273 করে পারবে। সেই 273 না দিলে পাপ হবে কেন? দেখো পাপ হয় কেন, কারণ এখানে তো 273 গুণ হচ্ছে না, যোগ হচ্ছে। সব জায়গায় 273 করে কেমনে বাড়ে? তোমার এখানে কি 1 এর সাথে মাইনাস করতেছো না তুমি? 1 মাইনাস, এদিকে খেয়াল করে দেখো, 1 মাইনাস T2/T1, এটা মানে তো ভাইয়া T1 মাইনাস T2, এটা মানে তো এইটা। সো ধরো তুমি উপরে এটা কি বোঝাচ্ছে? তাপমাত্রার পার্থক্য, যেটা সেলসিয়াসেও যা কেলভিনেও তা। ধরো তাপমাত্রার পার্থক্য 20 কেলভিন দিলা 20, আর T1 মনে করো দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস। এটা তো তাপমাত্রার পার্থক্য, আর এটা তো তাপমাত্রা, সেটা অবশ্যই কেলভিনে নিতে হবে। তাহলে উপরে আর নিচে সেম হচ্ছে না তো, এই কারণে অবশ্যই আমরা কেলভিনে নিয়ে অঙ্কটা করব, নাইলে অঙ্কটা ভুল হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এই অঙ্কগুলো আসবে পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় আসবে। রেডি? একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 1/6, দক্ষতা মানে কর্মদক্ষতা 1/6 দিয়েছে। তাহলে ইটা ইজ ইকুয়াল টু 1/6। ওকে, গ্রাহকের তাপমাত্রা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, গ্রাহকের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস কমালে দক্ষতা 1/3 হয়। গ্রাহকের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস কমালে দক্ষতা 1/3 হয়। তাহলে আমরা উৎসের তাপমাত্রা ধরি হচ্ছে T1, গ্রাহকের তাপমাত্রা ধরি T2। আমাদেরকে এই উৎস গ্রাহকের তাপমাত্রাই বের করতে বলছে, T1 আর T2 বের করতে বলছে। চলো বের করি। তো প্রথম কথা আমরা লিখতে পারি যে 1 মাইনাস T2/T1, এটা হচ্ছে দক্ষতা, আর এই দক্ষতা কত ভাইয়া? 1/6। 1/6 সমীকরণ নাম্বার আমি দিলাম 1, যে 1 মাইনাস T2/T1 মানে হচ্ছে 1/6। সমীকরণ নাম্বার আমরা দিলাম 1, যে 1 মাইনাস T2/T1 এর মানটা দেওয়া আছে। এবার শর্তে কি বলছে দেখো, গ্রাহকের তাপমাত্রা 65 কমাইলে দক্ষতা হয় 1/3। তাহলে এবার শর্ত মতে, এই ভালো মতো বুঝবা, শর্ত মতে আমরা লিখতে পারি 1 মাইনাস, আমাদের উৎসের তাপমাত্রার কোনো পরিবর্তন করতে বলেনি। উৎসের তাপমাত্রা T1 ছিল, T1ই থাকবে, বাট বলছে গ্রাহকের তাপমাত্রা 65 কমাও। তাহলে গ্রাহকের তাপমাত্রা ছিল T2, এখান থেকে আমরা কমায় দিব 65। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটা তো 65 ডিগ্রি সেলসিয়াস বলছে, আপনি কি 65কে কেলভিনে নিবেন না? এখন বলো কেন আমরা এটাকে কেলভিনে নিব না? ভাইয়া 65 ডিগ্রি সেলসিয়াস কমায় দেওয়া মানে বোঝায় 65 কেলভিন কমানো। ওকে, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যা, কেলভিন স্কেলে তা, এটা আমরা সেই প্রথম ক্লাসে পড়াইছি। তাপমাত্রার পার্থক্য, এই যে এটা আমরা জানি যে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যতটুকু হয় কেলভিন স্কেলেও ততটুকুই হয়। আমি যদি বলি যে 10 কেলভিন কমা, তাইলে ধরো এই যে এই ক্যালকুলেটর, এটার তাপমাত্রা 273 কেলভিন, আমি বললাম 10 কেলভিন কমা, এর তাপমাত্রা কত হবে? 263 কেলভিন হবে। এবার আমি বললাম এই যে এটার তাপমাত্রা 273 কেলভিন, আমি বললাম 10 ডিগ্রি সেলসিয়াস কমা, তারপরও যদি 10 ডিগ্রি কমাও এটার তাপমাত্রা 263 কেলভিনই হবে। তার মানে তুমি সেলসিয়াসে যতটুকু বাড়াচ্ছ বা যতটুকু কমাচ্ছ, কেলভিনেও ওই বাড়ানো আর কমানোটার পরিমাণ সেম, মানে পরিবর্তনটা সেম সেলসিয়াস আর কেলভিনের ক্ষেত্রে। তাহলে দেখো এটা 65 ডিগ্রি কমাইছো, বাট এটা 65 কেলভিন কমছে, T2 মাইনাস 65 কমছে। এতে করে আমার দক্ষতা হয়ে গেছে 1/3। মানে এটাই তো আমার গ্রাহক, এখন এটাই আমার গ্রাহক, এটা উৎস, তাহলে পুরোটা দক্ষতা হয়ে গেছে 1/3। এবার এটা আমরা সমাধান করব, এই সমীকরণটা এখন আমরা সমাধান করব। রেডি? এবার 1 মাইনাস, এটা হবে T2/T1 মাইনাসে মাইনাসে প্লাস 65/T1 ইজ ইকুয়াল টু 1/3। এখন 1 মাইনাস T2/T1 এটার মান দেখো 1 নং সমীকরণে বের করে রাখছো,
1 মাইনাস টি টু বাই টি ওয়ান এর মান হচ্ছে 1/6 বা 1/6 প্লাস 65/T1 ইজ ইকুয়াল টু 1/3। এখান থেকে আমরা 65/T1 1/3 মাইনাস 1/6 ইজ ইকুয়াল টু 1/6 আসবে। সুতরাং T1 হচ্ছে 65 ইন্টু 6। 65 ইন্টু 6 কত হয়? 65 ইন্টু 6 390 কেলভিন। 390 কেলভিন, এটা হচ্ছে T1। T1 এর মান 1 নং সমীকরণে বসালে তুমি T2 পেয়ে যাবা। সেই T2টা বের করো। বের করো T2 বের করো। এই যে T2 চলে আসছে 325 কেলভিন। এই অঙ্কটা সুন্দর না? এই অঙ্কটা কিন্তু শুধুমাত্র বুয়েটেই না, এর পরেও আরো বিভিন্ন জায়গায় এসেছে। হ্যাঁ, যে এখানে ভুল করার চান্স অনেক বেশি থাকে। তো এগুলো তোমরা পারবা, এটি সোজা অঙ্ক। ইঞ্জিন নিয়ে আরো কঠিন অঙ্ক আছে যেগুলো রেফ্রিজারেটর, সেটা দেখাবো। এখন থেকে ভালো লাগা শুরু হবে, তোমরা একটু মনোযোগ দাও, তাইলেই হবে। তাহলে একটা কার্ন ইঞ্জিনের দক্ষতা 1/6, তাহলে দক্ষতা মানে 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, এটা হচ্ছে 1/6। সমীকরণ নাম্বার দিলাম 1। শর্ত মতে 65 কমালে, গ্রাহকের তাপমাত্রা 65 কমালে দক্ষতা হয় ডাবল, মানে 1/3 হয়। ডাবল বলতে 1/3 হয়। এই যে সমীকরণ সমাধান করে মান বসিয়ে অঙ্ক করে ফেললাম। ওকে, -65 কেন -65 হবে? -65 কেন হবে? মাইনাসে প্লাস, এই যে 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, মাইনাসে প্লাস 65/T1। রেডি? পরেরটা যাই। আচ্ছা, এগুলো সব পড়ে ফেলছি। ওকে, দেখি এরপরে। এই যে এটা তোমাদের HW থাকলো। দেখো, তাপ ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে পারবা? এটা তোমাদের HW থাকলো। মানে তোমরা যেটা করবা, যে দক্ষতা যা আছে ফার্স্টে বর্তমান দক্ষতাটা বের করবা। করার পর এই দক্ষতাকে দ্বিগুণ করার জন্য, এই দক্ষতাকে ডাবল করতে হলে T1 আর T2 মান কত হইতে হবে সেটা হিসাব করবা। এটা তোমাদের HW থাকলো। ওকে, একটু পরেই বুঝবা। আচ্ছা, দেখি এবার আমাদের আসল কনসেপ্ট শুরু। হ্যাঁ, দেখো এই যে এবার হচ্ছে আসল প্রবলেম। এই যে এইগুলো হচ্ছে সেরা প্রবলেম। এই সেরা প্রবলেমগুলো আমরা এখন সেরা ভাবে সলভ করব। রেডি? এই প্রবলেমগুলোর মধ্যে একের ভিতর সব। ফার্স্ট অফ অল রেফ্রিজারেটর, এটার কাহিনীটা আগে বুঝি। রেফ্রিজারেটরে এই যে এই চিত্রটা সবাই আঁকো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। এটা হচ্ছে শীতল প্রকোষ্ঠ। লিখো শীতল প্রকোষ্ঠ। ওই যে যেটার মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম রাখো, ওইটা হচ্ছে এটা শীতল প্রকোষ্ঠ। এবং এটা হচ্ছে আউটসাইড, বা বাহির। ওকে, আউটসাইড। এখন কাহিনীটা বুঝো, রেফ্রিজারেটর কিভাবে কাজ করে। এখানে তুমি একটা আপেল রাখলা, এই আপেলটাকে আরো ঠান্ডা করবে, তাই না? তো এই আপেল থেকে তাপশক্তি বের করবে না আপেলে তাপশক্তি দিবে? কি মনে হয় তোমার? একটা আপেলকে সে আরো বেশি ঠান্ডা করে, তাই না? তাইলে রেফ্রিজারেটর এই আপেলকে তাপশক্তি দিবে না আপেল থেকে তাপশক্তি বের করবে? বলো। আচ্ছা, ফাতিয়া আয়াত বলছে HW অ্যান্সার করো, আমি অ্যান্সারটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। বলো, আপেল থেকে সে তাপশক্তি বের করবে না আপেলে তাপশক্তি দিবে? সামাউন বলছে এগুলো সব করে ফেলছি, পরের অঙ্কগুলো যদি তুমি করতে পারো সামাউন, তোমাকে আমি 1000 টাকা দিব। রেডি? আপেল থেকে তাপশক্তি বের করবে, তাহলে তাপশক্তি বের করলো। এখানে যেই পরিমাণ তাপশক্তি বের করো এটার নাম হচ্ছে Q1। এটার নাম একটু লিখো। এটা মনে হচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে, এটা অনেকে পেঁচায় ফেলে, শীতল প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ। এই তাপটা শীতল প্রকোষ্ঠ হতে গ্রহণ হয়েছে, গৃহীত তাপ। শীতল প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ হচ্ছে Q1। এই তাপটা কোত্থেকে গ্রহণ হয়েছে? শীতল প্রকোষ্ঠ থেকে, Q1। এই তাপটা গ্রহণ হওয়ার জন্য অবশ্যই কন্ডেন্সারের কাজ করতে হয়েছে, কন্ডেন্সার কর্তৃক কাজ। কন্ডেন্সার লিখে ফেলো, কন্ডেন্সার
কর্তৃক কাজ ডব্লু। কথা বুঝো আগে যে এই তাপশক্তিটা তো আর আপনি বের হয় নাই, ফ্রিজের পেছনে যে কন্ডেন্সার আছে ওর কাজ করতে হয়েছে, সেই কাজটা হচ্ছে ডব্লু। ডব্লু পরিমাণ কাজ দিয়ে এই পরিমাণ তাপশক্তি বের করছে। এখন সে আউটসাইডে তাপশক্তি ছাড়বে, কতটুকু তাপশক্তি ছাড়বে কি মনে হয়? Q1 পরিমাণ তাপশক্তি ছাড়বে, নাকি এই যে যেই কাজটা করছো মোটর দিয়ে বা মোটরের ব্যয়িত শক্তি বলতে পারো এটাকে, কন্ডেন্সার কর্তৃক কাজ মানে এটাকে বলতে পারি মোটরের ব্যয়িত শক্তি, এই শক্তিটা সহজে পরিবেশে ছাড়বে না। তাহলে পরিবেশে যেটা ছাড়বে সেটা হচ্ছে Q2। আর আমরা বুঝতে পারতেছি এই পরিবেশে Q2 নাম দেওয়া আগে, Q2 নাম হচ্ছে পরিবেশে বর্জিত তাপ, পরিবেশে বর্জিত তাপ। এখন বলো এই Q2টা কত হবে? শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে বলতে পারি যে ব্যয়িত শক্তি W, Q1 পরিমাণ তাপ সে অপসারণ করছে এখান থেকে, তাহলে বাহিরে এসে ছাড়বে কতটুকু? বাহিরে এসে ছাড়বে Q2, সেটা হবে Q1 প্লাস W। এই রিলেশনটা যারা বুঝবে তাদের রেফ্রিজারেটর কমপ্লিট। বাহিরে বর্জিত তাপটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহে ব্যয়িত শক্তি প্লাস শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ, এই দুইটা সে বাইরে ছাড়বে। তাহলে বাহিরে যদি ছাড়ে, আচ্ছা সামন বলছে 1000 টাকা আমি রাজি, ওকে পরের অঙ্কগুলো রেডি। তাহলে পরিবেশে যেটা ছাড়বে সেটা হচ্ছে Q1 প্লাস W। ওকে, মনে থাকবে এটা। এখন রেফ্রিজারেটরের কর্মদক্ষতা না, রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি পরিমাপ করা হয় কপ দিয়ে, কপ COP। এটা ফুল মিনিং হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এটাকে কপ বলে, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? বাংলায় বলে কার্যকৃত সহগ। এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করব। তো কার্যকৃত সহগ কিভাবে কি? কার্যকৃত সহগ মনে রাখবা, কে সমান উপরে আউটপুট বললে ভুল হবে, উপরে হচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ ডিভাইডেড বাই মোটর কর্তৃক কৃত কাজ, মোটর দ্বারা কৃত কাজ। এই সেইভাবে মনে রাখতে হবে। এটা একটু সূত্রটা উল্টা, এখানে কৃত কাজটা নিচে, কারণ এই কাজ দ্বারাই এই কাজ মানে হচ্ছে এই শক্তিটা বের হয়, মানে মোটরের কাজটা দ্বারাই কিন্তু এই তাপ শক্তিটা বের হচ্ছে। তো এখানে ইনপুট কিন্তু এটা হচ্ছে ইনপুট আর উপরেরটা হচ্ছে আউটপুট। তাহলে আমাদের কে এর সূত্রটা কি আসতেছে? কে হচ্ছে, দেখো মোটর কর্তৃক কৃত কাজ হচ্ছে W, আর এই W কাজ দিয়ে Q1 পরিমাণ তাপ শক্তি সে বের করে দেয়। এই হচ্ছে আমাদের কার্যকৃত সহগের ফর্মুলা। ওকে, তাহলে আমরা কিভাবে কি করলাম? যে শীতল প্রকোষ্ঠ থেকে Q1 পরিমাণ তাপ শক্তি বের করে দিচ্ছে, এটাকে বলবো শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ। শীতল প্রকোষ্ঠ থেকে তাপটা গ্রহণ করেছে কোন শক্তি দিয়ে? W পরিমাণ শক্তি দিয়ে। W পরিমাণ শক্তিকে কাজে লাগিয়ে Q1 পরিমাণ তাপ শক্তি বের করে দিচ্ছে। তাহলে আমাদের বাহিরে বেরোচ্ছে কতটুকু? বাহিরে মোট বর্জিত তাপ হচ্ছে Q2, যেটা Q1 প্লাস W। এখন কার্যকৃত সহগ মানে তুমি এভাবে মনে রাখতে পারো, কার্যকৃত সহগ কে মানে হচ্ছে, তুমি এভাবে মনে রাখতে পারো, উপরে আউটপুট ওই যে এফিসিয়েন্সির মতো, নিচে ইনপুট, এভাবে মনে রাখতে পারো। এখন আউটপুট কোনটা? আউটপুট মানে শীতল প্রকোষ্ঠ থেকে নির্গত তাপ Q1, আর ইনপুট হচ্ছে এইটা বের করার জন্য কি পরিমাণ এনার্জি দিছো? W পরিমাণ এনার্জি তুমি দিছো, এই হচ্ছে ইনপুট Q1 বাই W। ওকে, আচ্ছা ভাইয়া মাথার উপর দিয়ে গেল। আচ্ছা আমি আবারও ঠিক করে দিই, দেখো মাথার উপরে দিয়ে গেলে এই যে দেখো মাথার নিচ দিয়ে ঠিক করি। দেখো এই সবাই একটু খেয়াল করো, যারা মাথার উপর দিয়ে গেল বলতেছো, এই যে এটা হচ্ছে আমরা শীতল প্রকোষ্ঠ বলবো, আর এটা হচ্ছে আমাদের আউটসাইড, বাহির। এই হচ্ছে আমাদের শীতল প্রকোষ্ঠ। লিখে নাও, এটা আবারও লিখো, শীতল প্রকোষ্ঠ। আর এটা হচ্ছে আউটসাইড বা পরিবেশ, এটা পরিবেশ।
এখন ভাইয়া শীতল প্রকোষ্ঠে তুমি একটা ইলিশ মাছ রাখছো, এই হচ্ছে সেই ইলিশ মাছ। মানে এই ইলিশ মাছটাকে আরো বেশি ঠান্ডা হবে না? কেন কেন আরো বেশি ঠান্ডা হবে? কারণ এই ইলিশ মাছ থেকে তাপ শক্তি বের হবে। এই ইলিশ মাছ থেকে তাপ শক্তি বের হবে, এটা হচ্ছে Q1। এই তাপ শক্তি কি অটোমেটিক বের হয়? ফ্রিজ কি কারেন্ট না থাকলে ফ্রিজ চলে? তাপ শক্তি কি অটোমেটিক বের হবে? বলো বলো বলো, এখানে কি তাপ শক্তি অটোমেটিক বের হবে? হবে না। এই কারণে তোমার অবশ্যই এখানে বৈদ্যুতিক শক্তি সাপ্লাই দিতে হবে। এখানে তুমি দিয়েছো বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, যেটাকে যদি একদম স্পেসিফিক ভাবে বলি মোটর কর্তৃক কাজ, কন্ডেন্সার কর্তৃক কাজ বলে এটাকে। এটা মনে করো ডব্লু, এটা হচ্ছে সাপ্লাই দিছো। এটা কি দিছো? সাপ্লাই। তুমি এটা সাপ্লাই দিয়েছো, মানে এটা ইনপুট। সাপ্লাই মানে ইনপুট। এবং এই শক্তিটাকে কাজে লাগিয়ে এই মাছ থেকে Q1 পরিমাণ তাপ শক্তি বের হচ্ছে। এখন এইটাই কি সে পরিবেশে ছাড়তেছে? পরিবেশে ছাড়তেছে কতটুকু? ভাইয়া পরিবেশে তো এইটা আসবেই, Q1 তো আসবেই, এইটা তো আসবেই, সাথে এই বৈদ্যুতিক শক্তিটার কারণে ফ্রিজের পেছনে গরম হয়ে যায় না? সেই তাপ শক্তিটাও কি পরিবেশে আসে না? দেখো এই মাছ থেকে বের করা তাপ শক্তিটা তো পরিবেশে আসবেই, সাথে এই বৈদ্যুতিক শক্তির কারণে যে তাপ শক্তিটা উৎপন্ন হয় সেটাও পরিবেশে আসতেছে। তাহলে পরিবেশে আসতেছে দুইটা, একটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে এই বৈদ্যুতিক শক্তিটা W, এবং এটাকে আমরা বলতেছি Q2। বুঝছো? তাহলে এই Q1 আর Q2 নামগুলো মনে রাখবা, কারণ প্রশ্ন মানে প্যাচ লাগবে নালে। Q1 হচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ, শীতল প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ, গৃহীত তাপ, এটা হচ্ছে Q1। আর Q2 হলো পরিবেশে বর্জিত তাপ, পরিবেশে বর্জিত তাপ, বর্জিত তাপ গেল Q2। ঘটনা বুঝছো যে Q1 পরিমাণ তাপ বের করার জন্য বৈদ্যুতিক শক্তি দিচ্ছে W, তাহলে টোটাল পরিবেশে আসতেছে Q1 প্লাস W। এখন আমাদের বুঝতে হবে যে রেফ্রিজারেটরের কপ কত, মানে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কপ, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? কে হচ্ছে এভাবে মনে রাখবা, উপর হচ্ছে আউটপুট, নিচে হচ্ছে ইনপুট। ওকে, কর্মদক্ষতার মতো মনে রাখবা। এখন আউটপুট কত এইবার মনে রাখার নিয়ম দেখো। আউটপুট, আউটপুট মানে ফ্রিজ আসলে কি কাজটা করতেছে? ফ্রিজ এই Q1 পরিমাণ তাপ শক্তি মাছ থেকে বের করতেছে, এটা হচ্ছে আউটপুট Q1। এখন এই Q1 কাজটা কেন করতেছে? কেন? কারণ তুমি W সাপ্লাই দিয়েছো, তাহলে ইনপুট হচ্ছে W, শেষ। এটা হচ্ছে সূত্র, K = Q1/W। হ্যাঁ, বুঝছো? বুঝতে পারছি? Q1/W, K সমান Q1/W। এখানে Q2 কোনো হিসাবই আসতেছে না। ওকে, Q2 কেমনে আসবে দেখাই। W সমান কি? এখান থেকে এই সমীকরণ থেকে W সমান লিখতে পারবা Q2 - Q1। সেক্ষেত্রে এই W এর জায়গায় Q1/Q2 - Q1 আসবে, এই তো। তাহলে এই হচ্ছে কার্যকৃত সহগ। আর যেহেতু এটাও একটা তাপ ইঞ্জিন, এটাও তো একটা তাপ ইঞ্জিন, তাই না? তাপ ইঞ্জিনের জন্য, তাপ ইঞ্জিন এর জন্য, ইঞ্জিন এর জন্য আমরা জানি Q is proportional to T। তাহলে যেখানে যেখানে Q আছে ওইখানে ওইখানে আমরা T দিতে পারবো। তাহলে এখানে K is equal to লিখতে পারবো Q1 মানে কি? শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ, তাহলে এখানে দিতে পারবো T1 মানে শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা। Q2 মানে কি? বাইরে বর্জিত তাপ, তাহলে এখানে বাইরের তাপমাত্রা মাইনাস আবারও T1। এটাও লেখা যাবে, অথবা এটাও লেখা যাবে Q1 বাই, এগুলো কোনোটাই তোমার মুখস্থ করতে হবে না, তুমি খালি এই প্রসেসটা মনে রাখবা যে এখান থেকে যেই তাপটা বের করে দিছে ওই শক্তিটা কাজে লাগিয়ে, তাহলে কে হচ্ছে আউটপুট বা ইনপুট। আউটপুট মানে কতটুকু বের করেছে Q1, কত শক্তি কাজে লাগিয়ে W, তাহলে Q1/W, দ্যাটস ইট। এখন এই Wটা কেমনে বের করছি? যে এখানে পরিবেশে ছাড়ছে W এবং Q1, তাহলে Wটা এভাবে বের করেছি Q2 - Q1। W এর জায়গায় Q2 - Q1, কারণ Q is proportional to T, তো যেখানে যেখানে Q আছে ওখানে ওখানে T বসাই দেবা, শেষ।
সেই টেস্টি জিনিস আনছেন ভাই। অনেক মানুষ তো নেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। অনেক মানুষ নেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। মুখ দেশে শুকায়। ফ্রিজ শেষ, এবার ফ্রিজের অঙ্ক এন্ট্রপিতে আসতেছি। অঙ্কটা দেখো, অঙ্কটা দেখে বলো কিছু বুঝতে পারতেছো কিনা। ওকে, এবার রেডি রেডি। এবার এই অঙ্কটা দেখি, চলো পানি খেয়ে আসলাম। তো কোনো রেফ্রিজারেটরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি সম্পূর্ণ বরফে পরিণত হতে সময় লাগে 15 মিনিট। একের ভিতর সব, এরকম একটা অঙ্ক। ওই যে ট্রাই করে বলো হয়েছে কিনা তোমার। রেফ্রিজারেটরের কম্প্রেসরের ক্ষমতা 800 ওয়াট, কম্প্রেসরের কর্মদক্ষতা 10%, কার্যকৃত সহগের মান কত? দেখো অঙ্কটা স্টেপ বাই স্টেপ করাবো। আমাদের কাছে চেয়েছে কার্যকৃত সহগ। তাহলে আমরা জানি কার্যকৃত সহগকে কে হচ্ছে Q1 মানে শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ ডিভাইডেড বাই W মানে কম্প্রেসর কর্তৃক কৃত কাজ, W। এখন আমরা যদি Q1 আর W বের করতে পারি তাহলে তো কে চলে আসলো। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখন Q1 আর W এর পিছে ছুটব। তাহলে প্রথমত W বের করি। W হচ্ছে কম্প্রেসর কর্তৃক কাজ, এটা কি বুঝো? কম্প্রেসর কর্তৃক কাজ, মানে এখানে দিয়ে দিছে ক্ষমতা। তাহলে ক্ষমতা থেকে কাজ কেমনে বের করে সেটা তোমরা কাজ শক্তি ক্ষমতায় পড়েছো। ক্ষমতা এটা কর্মদক্ষতা 10%, তাহলে পুরো ক্ষমতাও না, আসলে এটা 10% হচ্ছে কর্মদক্ষতা। আচ্ছা পরে আমরা স্টেপ বাই স্টেপ। কম্প্রেসর কর্তৃক কাজ, এখন কাজ তো বের করা যাবে না, দিয়ে দিছে ক্ষমতা। তাহলে ক্ষমতা থেকে কাজ বের করার সূত্র হচ্ছে পাওয়ার সমান W/T, সুতরাং W সমান PT। তাহলে P কত? P হচ্ছে 800, পাওয়ার হচ্ছে 800, সময় কত বলো? কত সময়? সময় হচ্ছে 15 মিনিট। তাহলে টাইম হচ্ছে 15 মিনিট, মিনিট মানে 60 সেকেন্ড দ্বারা গুণ দাও। এই হচ্ছে কম্প্রেসর কর্তৃক কাজ। 800 × 15 × 60 কত হয়? 72,004,000 এত জুল। এখন বলো কম্প্রেসর কি অ্যাকচুয়ালি এই কাজটা করছে? যারা বুদ্ধিমান তারা বলো, কম্প্রেসর কি অ্যাকচুয়ালি এই কাজটা করেছে? ভাইয়া কম্প্রেসরের কর্মদক্ষতা 10%, তার মানে যেটা আসবে তার 10% কাজ সে করে অ্যাকচুয়াল। তাহলে কম্প্রেসর অ্যাকচুয়াল কাজ করছে কত? এটা তো ভাই অ্যাকচুয়াল না, এটা বলতে পারো কম্প্রেসরের ইনপুট। তাহলে কম্প্রেসর অ্যাকচুয়াল কাজ এটা রিয়েল হচ্ছে যেটা দিছো তার 10%, যেহেতু কর্মদক্ষতা 10%। তাহলে 72, 4টা 0, এর 10% মানে 10/100, 0000 কাটা, এটা আছে 72,000 জুল। এটা হচ্ছে অ্যাকচুয়াল, রিয়েল। কথা কি বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কম্প্রেসরের অ্যাকচুয়াল কাজ আমার ডান। তাহলে আমি W বের করে ফেলছি, W রিয়েলটা বের করে ফেলছি। কারণ আবার কেউ ভাইয়া এই এফিসিয়েন্সির সাথে ফ্রিজের এফিসিয়েন্সি মিলাও না, এটা কম্প্রেসরের। তাহলে কম্প্রেসরের কৃত কাজটা বের করলাম, বাট এই পুরো কাজটা সে আসলে করে না, সেই পুরো কাজের 10% অ্যাকচুয়ালি করে। তাহলে আমরা W রিয়েল পেয়ে গেছি। তাহলে নিচেরটা পাইছি, বাকি রইল কোনটা? উপরেরটা।
এবার এই উপরেরটা বের করবা। ভাই একটা পাইছো আরেকটা পাওয়া কোনো ব্যাপার? কোনো ব্যাপার? উপরেরটা কোনো ব্যাপার? উপরেরটা কি Q1। Q1 মানে কি? শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ। ভাইয়া এখানে বলে দিচ্ছে 0 ডিগ্রির 5 কেজি পানি বরফে পরিণত হয়, সম্পূর্ণ বরফে পরিণত হয়। তাইলে এই পানি থেকে গৃহীত তাপ কত? মানে শীতল প্রকোষ্ঠ মানে এই যে চিন্তা করো, এই হচ্ছে ফ্রিজের তোমার যে ডিপ ফ্রিজ, এখানে সেই 5 কেজি পানি আছে, এই হচ্ছে পানির বোতল, 5 কেজি পানি, এটা বরফ হয়ে যাবে। তাহলে এই পানি থেকে কতটুকু তাপ শক্তি বের করছে, সেটাই তো শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ, যে এখান থেকে কতটুকু তাপ শক্তি গ্রহণ করেছে গ্যাসটা। তাহলে এটাই হচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ। তাহলে সেটা আমরা লিখতে পারবো Q1 সমান এই যে এই পানিটা বরফে পরিণত হয়ে যাবে, তাহলে কতটুকু তাপ সে বের করে ফেলতেছে সেটা হচ্ছে mLF, তাই না? কারণ আমরা বুঝতেই পারছি 0 ডিগ্রির 5 কেজি পানি সম্পূর্ণ বরফে পরিণত হতে কি পরিমাণ তাপ শক্তি বের করে দিচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে, সেটা হচ্ছে mLF। m হচ্ছে 5 কেজি আর LF এর মানটা মুখস্থ রাখতে হবে 3,36,000। তাহলে এই হচ্ছে আমাদের গৃহীত তাপ। কথা কি বুঝছো? এবার বুঝছো 5 × 336 3 0 168 2 3 4 এত জুল। মানে 5 কেজি পানি থেকে 5 কেজি বরফ হওয়ার জন্য এই পরিমাণ তাপ শক্তি পানি থেকে বের হবে, পানি থেকে বের করে নিতে হবে। কথা কি বুঝছো? সাদিয়া সুলতানা বুঝেছো? নেপালি রানী নয়, রয়। ক্লিয়ার? আবারও বুঝো যে এটা হচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ। শীতল প্রকোষ্ঠে কি আছে? পানি আছে, পানি হয়ে যাবে বরফ। তাহলে পানি যদি বরফ হয় তাহলে পানি থেকে তাপ গ্রহণ হইছে না? পানির থেকে তাপকে তুমি বের করে নিছো না? দেখো ভাই, পানি গ্রহণ করা নাই, পানি থেকে তুমি গ্রহণ করছো। মানে গ্রহণ এখানে কে করে? গ্যাস। যে আমাদের গ্যাসটা আছে ফ্রিজের, সেই গ্যাস এই তাপটা গ্রহণ করে। তাহলে এই পানি থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করলে এই পানিটা বরফে পরিণত হবে? mLF পরিমাণ তাপ গ্রহণ করলে। হ্যাঁ, বরফ গলনে সুপ্ত তাপ। ভাই 5 কেজি বরফ, 0 ডিগ্রির 5 কেজি পানি সম্পূর্ণ বরফ হবে, এটা মানে বোঝাচ্ছে 0 ডিগ্রির পানি থেকে 0 ডিগ্রির বরফ হবে। তো পানি থেকে বরফ হইলে তুমি কি তাপ থেকে তাপ বের করে নিচ্ছ না? তাহলে কি পরিমাণ তাপ বের করে নিচ্ছ? mLF। এই যে 5 × 3,36,000 Q1 ডান, W রিয়েল ডান। এবার মান বসায় দাও এখানে। Q1 হচ্ছে 168 4টা 0 1 2 3 4, আর W হচ্ছে 72 3টা 0 2 3 1 2 3, 1680/72 হচ্ছে অ্যান্সার। 80/72 23.34। এটার কোনো একক নাই, অ্যান্সার। এ হচ্ছে কার্যকৃত সহগের অ্যান্সার। এত আসতেছে কেন? ঠিক আছে, ওকে, বুঝছি, পারবো একের ভিতর সব। ওকে, আমরা আশা করি এটা পারবো। নেক্সট। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে এটা। নেক্সট হচ্ছে আমাদের ফ্রিজের আরো একটা অঙ্ক আছে, সেটা করার পর আমরা এনট্রপিতে যাব। এই যে এটা দেখি কি কি বলছে ফ্রিজের। রেডি? কোন আদর্শ রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ হচ্ছে 7। অঙ্কটা খুবই সুন্দর। রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ হচ্ছে 7। রেফ্রিজারেটরের ভেতরের প্রকোষ্ঠের তাপমাত্রা মানে শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা দিয়ে দিছে T1 7 ডিগ্রি সেলসিয়াস হলে পরিবেশের তাপমাত্রা মানে T2 বের করতে বলছে। পরিবেশের তাপমাত্রা বের করো। ওই দুই তাপমাত্রার মাঝে ক্রিয়ারত তাপ ইঞ্জিন 500 জুল তাপ দেয়া হলে কি পরিমাণ শক্তির অপচয় ঘটবে বের করো। আচ্ছা, প্রথমত আমরা পরিবেশের তাপমাত্রা বের করি। আমরা জানি কার্যকৃত সহগ K সমান শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা মাইনাস শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা। এই সূত্রটা আমরা জানি, ওই যে ওইখান থেকে আসছে, অলরেডি এটা প্রমাণ পড়াইছি তোমাদেরকে, তাই না? এই যে এখানে প্রমাণটা আমরা অলরেডি তোমাদেরকে পড়িয়েছি। এই যে শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা ডিভাইডেড বাই পরিবেশের তাপমাত্রা মাইনাস শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা, তো এটা আমরা লিখলাম। এবার ভাইয়া বলো তো এখানে কি, বা কে এর মানটা কত? 7,
T1 হচ্ছে ভেতরের প্রকোষ্ঠের তাপমাত্রা, যেটা 7 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই কেলভিনে নিতে হবে, 280 কেলভিন, T2 মাইনাস 280। তাহলে আমরা এখান থেকে T2 পেয়ে যাব। এটা সমাধান করে T2 এর মান বের করো তো দেখি বাচ্চারা, বলো। এটা সমাধান যদি করি 72 7 ইন্টু 280 প্লাস 280 বাই 7, 7 ইন্টু 280 প্লাস 280 ডিভাইড বাই 7, 320 কেলভিন, বা এটাকে যদি আমি সেলসিয়াসে নেই তাহলে 47 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে পরিবেশের তাপমাত্রা। এটা হচ্ছে একটা অ্যান্সার, পারবো আমরা, বুঝছি। এটা হলো পরিবেশের তাপমাত্রা, বুঝা গেছে? এটা এই সূত্র কেমন আসছে বুঝছো তো? তোমার ধরো পরীক্ষার হলে সূত্রটা মন নাই, তুমি কি করবা? তুমি জানো কার্যকৃত সহগ কে সমান, এটা হচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ বাই ডব্লু। এরপর তুমি Q1 এর জায়গায় T1 দিবা, আর ডব্লু মানে Q2 মাইনাস Q1, তো এখানে Q2 এর জায়গায় T2 দিবা, Q1 এর জায়গায় T1 দিবা। এইভাবে আর কি মনে পড়তে পারে তোমার, এই যে এখান থেকে তুমি এটা মনে করলা। সো আমার মনে আছে তাই আমি ডিরেক্টলি লিখে দিলাম, তুমি ডিরেক্টলি লিখলেও সমস্যা নাই। তাহলে পরিবেশের তাপমাত্রা, এবার দেখো এই দুই তাপমাত্রার মধ্যে কিয়ামতো একটা ইঞ্জিনে 500 জুল তাপ দেওয়া হলো। আচ্ছা, কোন দুই তাপমাত্রা? দেখো একটা তাপমাত্রা T1, সেটা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, 7 মানে কত ভাইয়া? 280 কেলভিন। আর এটা তাপমাত্রা T2, সেটা হচ্ছে 320 কেলভিন। এদের মধ্যে, এই দুই তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনে 500 জুল তাপ দেওয়া হলে শক্তির অপচয় বের করতে বলছে। অপচয় মানে আমার আগে কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে আমাদের বলছে এই দুই তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত ইঞ্জিন, তাহলে এটা হচ্ছে ছোট তাপমাত্রা। এই কারণে এটা T1 হলেও বুঝতে হবে এটা গ্রাহক। এটা T1 হলেও যেহেতু এটা ছোট তাপমাত্রা, তাহলে এটা গ্রাহক, এটা উৎস। তাহলে এইটাকে গ্রাহক আর উৎস ধরে আগে আমরা কর্মদক্ষতাটা বের করি। কর্মদক্ষতা হচ্ছে 1 মাইনাস 280 বাই 320, এটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা হচ্ছে 1 মাইনাস 280 বাই 320। তাহলে কর্মদক্ষতা আসতেছে 0.125। এটা হচ্ছে কর্মদক্ষতা ইটার মান। যে এদেরকে তাপমাত্রা ধরে একটা ইঞ্জিনের দক্ষতা বের করলাম। এবার এই ইঞ্জিনের মধ্যে 500 জুল তাপ দিলে শক্তির অপচয় বের করতে বলছে। ভাইয়া তুমি এই ইঞ্জিনে কত জুল দিয়েছো? 500 জুল। তাহলে সে কাজে রূপান্তর করবে কতটুকু? কাজে রূপান্তর করবে ডব্লু সমান ইটা ইন্টু Q1। ইটা হচ্ছে 0.125, Q1 হচ্ছে দিছো কত? 500 জুল। 0.125 ইন্টু 500 করলে কত হয়? ইন্টু 500, এটা করলে আসবে 62.5 জুল। এটা সে কাজে রূপান্তর করবে, তাহলে অপচয় কত? সুতরাং অপচয় করবে, দিছো 500, তুমি ওই ইঞ্জিনে তাপ শক্তি দিয়েছো 500, কিন্তু কাজে রূপান্তর করেছে মাত্র 62.5। তাহলে কতটুকু অপচয় হলো? অপচয় হলো 437.5 জুল, এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা হচ্ছে অপচয়। কথা কি বুঝছো? আবারও বুঝাই, যারা বুঝো না আবারও বুঝাই। এটা দিয়ে তো পরিবেশের তাপমাত্রা বের করলা। এবার বলছে এই দুই তাপমাত্রার মাঝে একটা ইঞ্জিন কার্যকরিত আছে, এটা তুমি কল্পনা করো। তাহলে ইঞ্জিনের তাপমাত্রা, দুইটা তাপমাত্রা, ওইটা দিয়ে ইঞ্জিনের দক্ষতা বের করলাম। ওই ইঞ্জিনে তুমি 500 জুল দিছো, দেওয়ার কারণে ওই ইঞ্জিন কতটুকু কাজ করছে ওই দক্ষতা দিয়ে? 62.5 জুল। তাহলে অপচয় হয়েছে কত? দিছো 500, কাজ হয়েছে 62, অপচয় হচ্ছে পার্থক্যটা। বলো কতক্ষণ সময় দিতে পারবা? 9টায়। ঠিক আছে, 9টায় শেষ করতেছি। তাহলে এই হচ্ছে অপচয়। সেভেন ডিগ্রি সেলসিয়াসে নেওয়া যাবে না, কখনোই না। কেলভিন অলওয়েজ কেলভিন। সামাউন বলেছে আমার ম্যাথ কই? এই যে এটা হচ্ছে তোমার ম্যাথ, এটা হচ্ছে তোমার ম্যাথ। এটা তোমরা সামাউন এটা করবা, করে আমাকে জানাবা। এটা হচ্ছে ফর সামাউন, ওকে। এই যে এটা হচ্ছে সামাউনের ম্যাথ, এটা হচ্ছে সামাউনের ম্যাথ। আচ্ছা, তো আমরা আমাদের একটা টপিক বাকি আছে এখন, লাস্ট। এটা হচ্ছে এনট্রপি। এনট্রপি পড়ানোর পরই
এনট্রপি পড়ার, আচ্ছা ভাইয়া উপরে T2 মনে হবে, মানে 320 হবে ভাইয়া, T2 উপরে হবে তো কেন 320 উপরে কেন হবে ভাই? তাহলে তো কর্মদক্ষতা 100-র উপরে চলে যাবে। 100-র উপরে কি কর্মদক্ষতা হয়? এটাকে তুমি এখন ইঞ্জিন ধরে কর্মদক্ষতা বের করছো। কর্মদক্ষতা মানে 1 - গ্রাহকের তাপমাত্রা বা উৎসের তাপমাত্রা, মানে ছোট বাই বড়। কর্মদক্ষতা বের করার সময় ছোট বাই বড়। আর এটা কার্যকৃত সহগ। কার্যকৃত সহগ আর কর্মদক্ষতা দুইটা আলাদা। কার্যকৃত সহগের মান 1-এর চেয়ে বড় হয়, কর্মদক্ষতার মান কখনোই 1-এর চেয়ে বড় হবে না। ওকে, সো আমাদের লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে এনট্রপি। তো এই এনট্রপির উপর আমরা কি করতে পারি বলো তো? আমরা কি এখন কন্টিনিউ করবে? যে এনট্রপির অনেকগুলো অঙ্ক আছে, 1টা 2টা, এই দেখো এই অঙ্কটা এনট্রপির সাথে থার্মোমিটারে মিক্স করে অঙ্ক, 2টা 3টা 4টা 5টা, আমাদের 5টা অঙ্ক বাকি আছে। এনট্রপি পরে 5টা অঙ্ক বাকি আছে। এবার বলো আমরা কি অঙ্কটা করব? আমরা এনট্রপি পরে 5টা অঙ্ক করব কি এখন না কালকে? মানে হচ্ছে আধা ঘন্টা লাগবে, আর মানে হচ্ছে আধা ঘন্টা না, 20-25 মিনিট লাগবে। ওকে, সো যাই হোক, আমাদের শনিবার থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে, এটা হচ্ছে কথা। আর সেটা হচ্ছে যে আমাদের আর 20-25 মিনিট লাগবে, বুঝছো? কিন্তু 20-25 মিনিট সময় নেই। তাহলে এনট্রপি টপিকটা আমি একটু রেখে দিই। আমরা এনট্রপি টপিকটা একটা এক্সট্রা ক্লাসে এই সপ্তাহেই শেষ করব, মানে কাল বা পরশু। ক্লাসটা বৃহস্পতিবার শুক্রবার নিব। দেখো, তাপগতিবিদ্যা হচ্ছে এমন একটা অধ্যায়, আমরা বেসিক পড়াচ্ছি, ম্যাথ করাচ্ছি, অনেক অনেক প্রবলেম করাচ্ছি। যারা সব নোট করেছো তারা জানো। হ্যাঁ, কোনো প্রবলেমের কমতি নেই। বোর্ড বলো, অ্যাডমিশন বলো, তুমি প্রশ্ন ব্যাংক ধরে দেখো, তাইলে বুঝতে পারবা যে তোমাদেরকে কতটুকু কোশ্চেন করানো হয়েছে। সো এগুলা করিয়ে ধরো আমরা এই যে আজকের ক্লাসটাও তো 2 ঘন্টা হলো। আজকে তো আমরা চেয়েছিলাম এনট্রপি শেষ করব, বাট এনট্রপিটা বাকি রইলো। এনট্রপিটা কাল বা পরশু আমি আগেই জানিয়ে দিব কখন ক্লাসটা হবে। তো এই হচ্ছে কথা। সো এনট্রপি হলেই আমাদের এই অধ্যায়টা শেষ। আর তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তারা দয়া করে এই ক্লাসগুলো করার পর বইটা হাতে নিবা, বইটা রিডিং করবা।